বিসমিল্লাহির রহমানির রহিম। কি খবর, কেমন আছে তোমরা সবাই? তোমাদের সবাইকে স্বাগতম হচ্ছে বীজগাণিতিক অনুপাত এবং সমানুপাত এই চ্যাপ্টারটাতে। 11.1, 11.2 দুইটা চ্যাপ্টার আছে এখানে। একটা হচ্ছে 11.1, এই চ্যাপ্টারের টোটাল ম্যাথ সংখ্যা হচ্ছে 25টি, আর একটা হচ্ছে 11.2। এই চ্যাপ্টার থেকে বোর্ডে ম্যাথ আসছে খুব কম। চ্যাপ্টারটা 2026-এর যারা পরীক্ষার্থী তাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের শর্ট সিলেবাস। যখন সিলেবাসটা লং সিলেবাস থাকে তখন এই চ্যাপ্টার থেকে পরিপূর্ণ সৃজনশীল খুব কম আসে, অন্য চ্যাপ্টারের সাথে এটা কোলাবোরেশন করে আসে। সেটা তৃতীয় চ্যাপ্টার, চতুর্থ অথবা 13 নম্বর চ্যাপ্টারের সাথে ঘ নাম্বারের সৃজনশীলের এই চ্যাপ্টার থেকে ম্যাথ আসে। সো তোমরা একটা ফুল সৃজনশীল পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, অথবা অন্য কোনো চ্যাপ্টারের গ অথবা গ নাম্বারের ম্যাথটা দিয়ে দিবে। সো তোমাদের খুব ভালো করে 11.1 নাম্বার চ্যাপ্টার কমপ্লিট করতে হবে যদি তুমি বীজগণিতের উপর স্ট্রং প্রিপারেশন নিতে চাও। আর বীজগণিতের উপর স্ট্রং প্রিপারেশন মানেই তোমার পরীক্ষায় অ্যান্সার করা অনেক সহজ হয়ে যাবে। ওকে, এই 25টার মধ্যে আমি ইনশাআল্লাহ চেষ্টা করব ম্যাক্সিমাম ম্যাথ অ্যাটলিস্ট 20টার মতো ম্যাথ বোর্ডে করায় দেওয়ার। সো ক্লাস বড় হতে যাচ্ছে, বুঝতেই পারতেছো। একটু মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে বসতে হবে, খাতা কলম নিয়ে, তাহলে চ্যাপ্টারটা আমার সাথে শেষ হয়ে যাবে। ওকে, আমি বেশি কথা বলবো না, আমি চ্যাপ্টারে ঢুকে যাব। অনুপাত মানে বুঝো তো, অনুপাত ছোটবেলা থেকে দেখে আসতেছো, এই যে A:B, এই যে ইস্টু চিহ্ন, এটাই হচ্ছে অনুপাত। আস্তে আস্তে চ্যাপ্টারের শুরুতে যাইতে থাকবো, আরো কথা বলতে থাকবো। তাহলে আসো কথা না বাড়ায় কাজ করি। প্রথম তোমাদের 1 থেকে যে 6 পর্যন্ত ম্যাথ আছে, এই 1 থেকে 6 পর্যন্ত ম্যাথের মধ্যে দুইটা ম্যাথ আমি করে দিব, 2 নাম্বার এবং 6 নাম্বার। এই দুইটা ম্যাথ এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। এখন বলতে পারো এত বড় ম্যাথ এমসিকিউ তে আসবে? হ্যাঁ। এই যে 2 নাম্বার ম্যাথটা, এই 2 নাম্বার ম্যাথটা অসংখ্যবার এমসিকিউ তে আসছে। এই 2 নাম্বার ম্যাথটা যে শুধু এইখানে আছে তা কিন্তু না। তোমরা যারা পরিমিতি চ্যাপ্টারটা করছো, 16.3 নাম্বার চ্যাপ্টারে সর্বশেষ একটা ম্যাথ আছে, খুব সম্ভবত 9 নাম্বার, 8 অথবা 9, একটু চেক করে নিও, খুব সম্ভবত 9 নাম্বার ম্যাথটা এই টাইপের। এখানে তোমাকে কোশ্চেনে বলছে বৃত্তের ক্ষেত্রফল এবং বর্গের ক্ষেত্রফল সমান, এদের পরিসীমার অনুপাত বের করতে বলছে। যদি বৃত্ত এবং বর্গের ক্ষেত্রফল সমান হয়, ওইখানে সম্ভবত ম্যাথটা বৃত্ত এবং সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান, বর্গের ক্ষেত্রফল বের করতে হবে, উল্টা। সো এই টাইপটা একটা ম্যাথ এমসিকিউতে পাবা, একদম 100% শিওর থাকো, গ্যারান্টি ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমি এই ম্যাথটাতে ঢুকি। ম্যাথটাতে কি বলছে? বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। এখন বৃত্তের ক্ষেত্রফল এবং বর্গের ক্ষেত্রফল জানা, বের করার জন্য একটা ব্যাসার্ধ এবং একটা বাহুর দৈর্ঘ্য লাগে। তাহলে এই কাজটা তোমাকে ফার্স্টে করে নিতে হবে। ধরি, ফার্স্টে লিখবা ধরি বৃত্তের ব্যাসার্ধ, যেহেতু এটা দেওয়া নাই, বৃত্তের ব্যাসার্ধ সমান সমান হচ্ছে আর। অতএব বৃত্তের পরিধি কত হবে? বৃত্তের পরিধি না, ক্ষেত্রফল। অতএব বৃত্তের ক্ষেত্রফলের সূত্র তো সবাই জানো, তাই না? এগুলো তো নতুন করে বলার কিছু নাই। বৃত্তের ক্ষেত্রফল হবে পাই আর স্কয়ার, বর্গ একক। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তাহলে আগে আসো বর্গক্ষেত্রের, তাহলে বর্গের এক বাহুর দৈর্ঘ্য, বর্গের এক বাহুর দৈর্ঘ্য সমান সমান এ। এগুলাকে একক দিয়ে দাও, তা নাহলে 1 নাম্বার করে কেটে দেওয়ার সম্ভাবনা আছে। এটাকে দিয়ে দিবা বর্গ একক। এই এককের জন্য 1 নাম্বার করে কেটে দেওয়ার সম্ভাবনা না, কাটে, মোটামুটি ম্যাক্সিমাম পরীক্ষাতেই কেটে ফেলবে। সো একক দেওয়াটার অভ্যাস অবশ্যই রাখতে হবে। তাহলে বর্গের বাহুর দৈর্ঘ্য জানো, অতএব বর্গের ক্ষেত্রফলও তোমার জানা উচিত, বাহু স্কয়ার। বর্গের ক্ষেত্রফল সমান সমান এ স্কয়ার বর্গ একক। ওকে, এই অংশটুকু আমি জানি। এখন তারা কি বলছে? বর্গের ক্ষেত্রফল এবং বৃত্তের ক্ষেত্রফল সমান। তাহলে কি তুমি লিখতে পারো প্রশ্ন মতে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার সমান সমান বর্গের ক্ষেত্রফল এ স্কয়ার? এটা আমি জানি। এবার এই ম্যাথের নিয়ম হচ্ছে, এই যে বৃত্তের ব্যাসার্ধ আর ধরছো এবং বর্গের বাহুকে এ ধরছো, এটাকে প্রতিস্থাপন করতে হবে। প্রতিস্থাপন কিরকম? হয়তোবা আর এর মান এর মাধ্যমে বের করতে হবে, অথবা এর মান আর এর মাধ্যমে বের করতে হবে। যে কোনো একটা করলেই হবে, তোমার যেটা পছন্দ। যেমন আমি যদি বলি এত বা পাই আর স্কয়ার, এই পাইটা ওই সাইডে চলে গেল, পাইটা ওই সাইডে চলে গেল, তাহলে আর স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার ডিভাইডেড বাই পাই।
এত বা আর এর মান বের করতে হবে আর ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার ডিভাইডেড বাই পাই, এত বা আর ইকুয়াল টু স্কোয়ার রুটে কাটা গেলে শুধু এ ডিভাইডেড বাই রুট ওভার পাই। তাহলে দেখো আর এর মানটা আমি বের করে রাখলাম, কার মাধ্যমে বের করে রাখলাম? বর্গের বাহুর দৈর্ঘ্য এর মাধ্যমে। বৃত্তের ব্যাসার্ধ আর এর মান বের করলাম বর্গের বাহুর দৈর্ঘ্য এর মাধ্যমে। এখন দেখো তোমাকে কি করতে বলছে, এদের পরিসীমার অনুপাত বের করতে বলছে। কাদের? বৃত্তের এবং বর্গের। তাহলে এখানে ফার্স্টে বৃত্ত আছে, অতএব বৃত্তের পরিসীমা, বৃত্তের পরিসীমা, বৃত্তের ক্ষেত্রে পরিধি বলা হয়, পরিধি এবং পরিসীমা একই কথা, অনুপাত বর্গের পরিসীমা, বৃত্তের পরিসীমা অনুপাত বর্গের পরিসীমা। বৃত্তের পরিসীমা তুমি কি জানো? বৃত্তের পরিসীমা জানো 2 পাই আর অনুপাত বর্গের পরিসীমা তুমি কি জানো? 4a। কারো যদি পরিসীমার সূত্র মনে না থাকে, তুমি এক কথায় মনে রাখবা, পরিসীমা হচ্ছে যতগুলা বাহু সবগুলা বাহুর যোগফল। বর্গের 4টা বাহু a, 4টা বাহুর যোগফল 4a। আয়তের 4টা বাহু, 2টা a 2টা b। তাহলে এই যেভাবে যোগ করবা a যোগ a b যোগ b। কারণ কি? বিপরীত বাহুগুলো সমান। এই যে এটাকে 2 ইনটু a প্লাস b বলা হয়, কারণ যোগ করে 2 কমন নেওয়া হয়। ত্রিভুজের পরিসীমা কত? 3টা বাহুর যোগফল। পঞ্চভুজের পরিসীমা 5টা বাহুর যোগফল। যতগুলা বাহু আছে সবগুলার বাহুর যোগফলই হচ্ছে পরিসীমা। এবার এদের অনুপাত বের করতে হবে। তাহলে এই যে এখানে যে আমি মান বের করে আসছিলাম আর এর মান, এই আর এর মানটা বসাও। তাহলে এখানে লেখো 2 পাই ইনটু আর এর মান হচ্ছে a ডিভাইডেড বাই রুট ওভার পাই অনুপাত 4a। এইবার একটু ক্যালকুলেশন করতেই হয়ে যাবে। উভয় পক্ষ থেকে দেখো এ কাটা যাচ্ছে, এটাই অনুপাত, এটাই অনুপাত। এখন এটাকে জাস্ট একটু সরল করে দেখাইতে হবে। এমসিকিউ যখন করবা তখন দেখবে যে অপশনের মধ্যে এটা নাই, এটাকে একটু সরল করতে হবে। তাহলে এই 2 দ্বারা যদি এই 4 কে কাটো, 2 দ্বারা 4 কে কাটলে কত হয়? 2 হয়। এই রোড পাই দ্বারা উপরের পাই কে কাটলে কত হয়? রোড পাই হয়। কারণ তুমি কি জানো, পাই ইকুয়াল টু রোড পাই ইনটু রোড পাই, দুইটা রোড মিলে একটা পূর্ণ পাই। রোড 3 ইনটু রোড 3 সমান সমান 3। তাহলে দেখো বাম সাইডে থাকতেছে কি? রোড ওভার পাই ইস্টু ডান সাইডে থাকতেছে কি? 2। এই যে এইটাই অনুপাত, অ্যান্সার এটাই অনুপাত। তাহলে আমি এখানে কাজ কি করছি? আর এর মান এর মাধ্যমে বের করছি। তুমি যদি এর মান আর এর মাধ্যমে বের করো তাহলেও ম্যাথ হবে। আমি একটু এখানে দেখাই, এর মান আর এর মাধ্যমে বের করো। এর মান আর এর মাধ্যমে বের করলে কি হবে? দেখো একটু বক্সের মধ্যে রাখি এটা। এর মান যদি আর এর মাধ্যমে বের করো তাহলে a ইকুয়াল টু হবে রুট ওভার পাই, স্কয়ার রুটে কাটা গেলে শুধু আর। তাহলে অনুপাত কত? 2 পাই আর ইস টু 4a। এতবা 2 পাই আর ইস টু 4। এর মান কত? রুট ওভার পাই ইনটু আর। তাহলে দেখো অনুপাতের উভয় রাশিকে সেম জিনিস দ্বারা ভাগ করা যাবে। উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে দিলাম, 2 দ্বারা ভাগ করলে এখানে 2 থাকলো। উভয় পক্ষকে আর দ্বারা ভাগ করে দিলাম, আর কাটা গেল। উভয় পক্ষকে রুট ওভার পাই দ্বারা ভাগ করে দিলাম, তাহলে এখানে রুট ওভার পাই থাকলো। তাহলে ইকুয়াল টু রুট ওভার পাই ইস টু 2। যার যেটা পছন্দ, আলটিমেট অ্যান্সার সেম আসবে। আলটিমেট অ্যান্সার সেম আসবে। যার যেটা পছন্দ সে ওইভাবেই করতে পারো। সো এইভাবে একটি বৃত্তের ক্ষেত্রফলের সাথে বর্গের ক্ষেত্রফলের সমান বলতে পারে। সাধারণত বৃত্তের সাথে বর্গ অথবা সমবাহু ত্রিভুজ বলবে, কারণ বর্গের সবগুলা বাহুর দৈর্ঘ্য সেম, সমবাহু ত্রিভুজেরও সবগুলা বাহুর দৈর্ঘ্য সেম। যদি আয়তক্ষেত্র বলতো তখন আবার এখানে এ এবং বি ভিন্ন ভিন্ন হয়ে যেত, সুতরাং ওইটা তুমি পাবা না। হয় বৃত্তের সাথে সমবাহু ত্রিভুজ পাবা অথবা বৃত্তের সাথে বর্গ পাবা ইনশাআল্লাহ। তাহলে চলো ওই যে 16.3 এর ওইটা কি করানো দরকার আছে? 16.3 এর যদি ওইটা করাইতে চাই একটু মডিফাই করতে হবে। মডিফাইটা কি হবে? একটি বৃত্তের ক্ষেত্রফল না, একটু মডিফাই করে করাই দিই। একটি বৃত্তের ক্ষেত্রফল না, একটি বৃত্তের পরিধি, একটি বৃত্তের পরিধি একটি বর্গক্ষেত্রের না, সমবাহু, সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান। এদের ক্ষেত্রফলের অনুপাত করতে বলছে। এদের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো। তাহলে পরিধির অনুপাত সমান, পরিধি বলছে, পরিধি। তাহলে দেখো বৃত্তের পরিধি হচ্ছে 2 পাই আর সমান সমান
সমবাহু ত্রিভুজের পরিধি কত 3a, এদের ক্ষেত্রফলের অনুপাত আমি বের করব। তাহলে ক্ষেত্রফলের অনুপাত কত, বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার অনুপাত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত √3/4 স্কয়ার, যারা যারা সূত্র জানো। এখন হয় আর এর মান এর মাধ্যমে প্রতিস্থাপন করব অথবা এর মান আর এর মাধ্যমে প্রতিস্থাপন করব, একটা করলেই হয়, তোমার যেটা পছন্দ। তাহলে দেখো আমি কার মান করব, আর এর মান করি। r = 3a / 2π, প্রতিস্থাপন করে ফেললাম। এটা কি ছিল প্রশ্ন মতে, এটা কি ছিল প্রশ্ন মতে। আমি উপরের দুইটা লাইন জাম্প করছি, যে ধরি ব্যাসার্ধ r সুতরাং পরিধি 2πr, ধরি সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য a সুতরাং পরিধি 3a, তিনটা বাহুর যোগফল পরিধি। ওকে, এবারে এই r এর মানটা বসাই দাও, এত বা পাই ইনটু r এর মান হচ্ছে 3a / 2π এর উপরে হোল স্কয়ার ইসটু √3/4 স্কয়ার। দেখো অনুপাত চলে আসবে, তাহলে এখানে হবে পাই ইনটু 3 3 9 ইনটু a স্কয়ার, 2 2 4 ইনটু পাই স্কয়ার ইসটু √3/4 স্কয়ার। এবার একটু ক্যালকুলেশন করে ফেলবো। এই a স্কয়ার কাটা যাবে, ফাইন। নিচের এই 4 কাটা যাবে, অর্থাৎ উভয় পক্ষকে 4 দ্বারা গুণ করলাম, কথাটা এরকম আসবে। এই পাই দ্বারা এই পাই স্কয়ারকে কাটা গেলে থাকে একটা পাই। এবার দেখো 9 কে কি লেখা যায়, 9 কে লেখা যায় 3 * 3, অর্থাৎ একটা 3 কে যদি দুইটা √3 লেখো তাহলে তিনটা 3 কে চারটা √3 লেখা যায়। তাহলে একটা √3 এর সাথে যদি 9 কাটি তাহলে একটা √3 এর সাথে একটা √3 কাটা, আর এই দুইটা √3 মিলে একটা 3 আর একটা √3 থাকে, দ্যাট মিন্স এটাকে লেখা যায় 3 √3। তাহলে আলটিমেটলি থাকতেছে কি দেখো 3 √3 / পাই ইসটু 1। এবার উভয় পক্ষকে পাই দ্বারা গুণ করে দাও তো, তাহলে 3 √3 পাই। এই যে এইটাই হচ্ছে অনুপাত, এটাই হবে তখন অ্যান্সার। দেখো বুঝাইতে পারছি কিনা, এমসিকিউ আসবেই, সুতরাং গুরুত্বপূর্ণ। দেখো নেক্সট 6 নাম্বার, পিতা ও পুত্রের ম্যাথ। এই ধরনের ম্যাথও বেশ আসে। এই ধরনের ম্যাথে দুইটা অজানা রাশি থাকে, কি কি, পিতার বয়স এবং পুত্রের বয়স, দুইটা ভিন্ন রাশি। দুইটা অজানা রাশির মান বের করার জন্য দুইটা সমীকরণ তোমাকে দেওয়া থাকতেই হবে, তা না হলে তুমি দুইটা অজানা রাশির মান বের করতে পারবা না। এবং প্রশ্ন পড়া আগেই ঘাবড়াবা না, তুমি ভালো করে প্রশ্ন করলে দেখবা তোমাকে দুইটা সমীকরণ দেওয়া আছে, কিন্তু সমীকরণটা কিভাবে গঠন করবে এটা তোমাকে শিখতে হবে। এখানে বলছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 70 বছর, অর্থাৎ বাপ বেটা দুইজনের বয়স যোগ করলে হয়ে যায় 70 বছর। 7 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:2, দুইটা শর্ত পাইছো। বর্তমান বয়সের সমষ্টি এটা একটা শর্ত, 7 বছর পূর্বে বয়সের অনুপাত এটা একটা শর্ত। তাহলে দুইটা শর্ত দেওয়া আছে, দুইটা রাশির মান বের হয়ে যাবে, অনুপাত গঠন করা শিখবো। লাস্টে চাইছে কি 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে। সব সময় এই ধরনের কেসে বর্তমান বয়সটাকে ধরে নিবা, বর্তমান বয়সটাকে ধরে নাও। ধরি পিতার বর্তমান বয়স, ধরি পিতার বর্তমান বয়স a এবং পুত্রের বর্তমান বয়স b, ধরো xy ও ধরতে পারো। পুত্রের বর্তমান বয়স b, তাহলে আচ্ছা xy, অনেক অনেক জ্ঞানী গুণী অনেক পণ্ডিত লোক দেখছি তারা পি কিউ ধরে নাই, এম এন ধরে নাই। কেন রে বাপ, পি কিউ এবং এম এন যদি ধরে নাও তোমার ক্যালকুলেশনটা একটু কেমন জটিল জটিল মনে হবে না। আমরা এ বি সি ডি এক্স ওয়াই জেড এই রাশিগুলোর সাথে অভ্যস্ত, অনুপাত তো তুমি গরু ছাগল যে কোনোটাই ধরে নিতে পারো। কিন্তু পরিচিত গুলা ধরো, টিচারও খাতা দেখতে মজা পাবে, তারা যদি ভিন্ন বলে দেয় সেক্ষেত্রে তো তোমার কিছু করার থাকে না, এখানে তোমার হাতে দায়িত্ব। যেহেতু তোমার স্বাধীনতা, তাহলে কি তুমি স্বাধীনতার সদ্ব্যবহার করবা না? এখন দেখো অনুপাত আমরা সমীকরণ কিভাবে গঠন করি, প্রশ্ন মতে। প্রশ্ন মতে প্রথম সমীকরণে আসো, পিতা এবং পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 70 বছর, বর্তমান বয়স কত ধরছি, এ ধরছি, তার মানে এ এবং বি যদি যোগ করি তাইলে পাবো হচ্ছে 70। এটা 1 নং সমীকরণ, বুঝছি সমীকরণ গঠন করা। 2 নং সমীকরণ, 7 বছর পূর্বে বয়সের অনুপাত, 7 বছর পূর্বে, তাহলে 7 বছর পূর্বে পিতার বয়স a-7 অনুপাত 7 বছর পূর্বে পুত্রের বয়স b-7,
এই অনুপাতটা দেয়া আছে 5:2। 7 বছর পূর্বে, এবং এখানে লিখে নাও, এবং 7 বছর পূর্বে পিতার বয়স কত, বর্তমান বয়স a হইলে 7 বছর পূর্বে a-7, পুত্রের ক্ষেত্রেও b-7 ইকুয়াল টু এই অনুপাতটা দেওয়া আছে 5:2। এবার আসো ক্যালকুলেশন। তুমি কি জানো না অনুপাতের প্রথম রাশি লব, দ্বিতীয় রাশিকে হর লেখা হয়? তাহলে তুমি কি লিখতে পারো a-7 ডিভাইডেড বাই b-7 ইকুয়াল টু 5/2। এটা হচ্ছে সমীকরণ 2। দুইটা সমীকরণ, দুইটা অজানা রাশি, সুতরাং মান বের হয়ে যাবে। a এবং b এর মান বের করতে পারলেই তো কাজ শেষ। তাহলে আসো একটু সমাধান করা যাক। এখানে 2 নং হতে কাজ করো, 2 নং হতে। 2 নং এ কি আছে, a-7 ডিভাইডেড বাই b-7 ইকুয়াল টু 5/2। এখানে a অথবা b এর মান 1 নং সমীকরণ থেকে নিয়ে আসো প্রতিস্থাপন পদ্ধতিতে। তাহলে দেখো তো a ইকুয়াল টু কত লেখা যায়, 70 মাইনাস b। তাহলে এত বা a এর পরিবর্তে লেখা যায়, a এর পরিবর্তে লেখা যায় 70 মাইনাস b, উপরে আছে -7 ডিভাইডেড বাই b-7 ইকুয়াল টু 5/2। লিখতে হবে 1 হতে a এর মান বসিয়ে, কারণ আমি 1 নং এ কিন্তু ক্যালকুলেশন করে আসি নাই, সুতরাং সাইড নোট গুলো একটু দিও, একেবারে সাইড নোট ছাড়া খাতাটা খালি খালি লাগে। ওকে, এবার একটু ক্যালকুলেশনে আসি। উপরে কি লেখা যায়, 70 থেকে 7 চলে গেলে কত থাকে, 63। এত বা 63 মাইনাস b ডিভাইডেড বাই b-7 ইকুয়াল টু 5/2। এত বা দেখো তো পুরো সমীকরণে একটাই অজানা রাশি আছে এবং সেটা হচ্ছে b। এবার একটু ক্রস গুণ করো, 5 ইনটু b দ্যাট মিন্স 5b মাইনাস 5 7 35, 5 7 35 ইকুয়াল টু, এবার 2 দ্বারা ক্রস গুণ করো, 63 দুগুণে কত হয়, 60 দুগুণে 20 120, 6 দুগুণে 3 দুগুণে 6, তার মানে 126। মূর্খের মতো কাজ করলাম, তোমরা সরাসরি গুণ করে দিবা আমি জানি। 63 দুগুণে 126 মাইনাস 2b, b গুলাকে এক সাইডে নিয়ে আসো কারণ আমি b এর মান বের করতে চাই। তাহলে 5b মাইনাস 2b ডানে আসলে প্লাস 2b ইকুয়াল টু 126 প্লাস 35। এত বা এখানে কত হয়, 5 6 7, 7b ইকুয়াল টু 126 আর 35 যদি যোগ করি, একটু ক্যালকুলেটর ইউজ করি, যাই মনে করো 126 আরে 126 যোগ হচ্ছে 35 ইকুয়াল টু 161 পাচ্ছি, 161। এত বা b ইকুয়াল টু 161 কে 7 দ্বারা ভাগ করে দেই তো ইকুয়াল টু 23। আচ্ছা অ্যানসারটা হয়েছে কিনা কিভাবে বুঝবা, এই অনুপাতের রাশিগুলো দেখবো ভগ্নাংশ আসবে না, পূর্ণ সংখ্যাই আসবে, সুতরাং হয়েছে। এইবার b এর মান একে বসাও, b এর মান 1 এ বসিয়ে, b এর মান একে বসাও, একে কি আছে a প্লাস b এর মান হচ্ছে 23 ইকুয়াল টু 70। এত বা a ইকুয়াল টু 23 ওই সাইডে মাইনাস করো, 70 থেকে 23 চলে গেলে কত থাকে, 47 থাকে। তাহলে পিতার বর্তমান বয়স 47 বছর, পুত্রের বর্তমান বয়স 23 বছর। ফাইন। 5 বছর পর, 5 বছর পর তাদের বয়সের অনুপাত, 5 বছর পর তাদের বয়সের অনুপাত সমান সমান, পিতার 5 বছর পর বয়স হবে a প্লাস 5 ইস্টু পুত্রের 5 বছর পর বয়স হবে b প্লাস 5, b প্লাস 5। এটাই তো অনুপাত। এর মান b এর মান আছে, দেখা যাবে, হ্যাঁ দেখা যাবে সুন্দর করে। তাহলে 5 বছর পর তাদের বয়সের অনুপাত ইকুয়াল টু, তাহলে a এর মান হচ্ছে 47 যোগ 5 অনুপাত 23 যোগ 5 সমান সমান 47 এর সাথে 5 যোগ করলে কত হয়, 52 ইস্টু 23 এর সাথে 5 যোগ করলে কত হয়, 28। এই হচ্ছে 5 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 52:28। এবার আসো 52:28 একটু পাশে নিয়ে আসলাম, এবার এটাকে একটু ছোট করা যায় না,
দেখো তো 52 কে কি 7 দ্বারা ভাগ করা যায়? 3 7 21 4 7 28। আচ্ছা 52 কে 52 ভাগ হচ্ছে 7 করা যায় না, এমন সংখ্যা দ্বারা ভাগ করতে হবে যাতে ভাগফলটা ছোট হয়, ভাগফলটা ছোট হয়। তাহলে 7 দ্বারা ভাগ করা যায় না, 4 দ্বারা কি ভাগ করা যাবে? 52 ভাগ হচ্ছে 4, হ্যাঁ 4 দ্বারা ভাগ করা যায়। তাহলে 52 কে 4 দ্বারা ভাগ করলে কত হয়? 13। 52 কে 4 দ্বারা ভাগ করলে কত হয়? 13 ইস্টু 28 কে যদি তুমি 4 দ্বারা ভাগ করো, 28 কে 4 দ্বারা ভাগ করো, এর কি অবস্থা? 7। কিছু কিছু ক্ষেত্রে এত সহজ জিনিস কাজ করে না। 13:7, তাদের 5 বছর পর বয়সের অনুপাত হবে 13:7। তুমি 52:28 অ্যান্সার রাখো না, কারণ অনুপাতের রাশিগুলোকে যত ছোট করা যায় সেটা করতে হয়, তাহলে অ্যান্সার হবে 13:7। বুঝতে পারছো? এখন এই চ্যাপ্টারের আসল ধারার ম্যাথ শুরু হবে। ম্যাথ নাম্বার 7। এই চ্যাপ্টারের ম্যাথ যে কোনো ম্যাথ দেখে সহজ মনে হতে পারে, আসলেই সহজ, কিন্তু 2-3 বার যদি তুমি প্র্যাকটিস না করো পারবা না। কিন্তু পরীক্ষার হলে দেখে মনে হবে শুরু করে দেই, বাসায় হইলে পারতা, কিন্তু পরীক্ষার হলে টাইম লিমিটেড থাকে না, তখন একটা ম্যাথ একটু এলোমেলো হয়ে গেলে অন্য ম্যাথ মিলাইতেও প্রবলেম হয়ে যাবে। সো বি কেয়ারফুল, কয়েকবার প্র্যাকটিস করতে হবে। আর এই চ্যাপ্টার থেকে যে কোনো ম্যাথ চলে আসতে পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলে কিছু নাই, তারপরেও কিছু দেওয়া যায় ইম্পর্টেন্ট, কিন্তু এই চ্যাপ্টারে যে কোনো ম্যাথ যে কোনো সময় চলে আসতে পারে। ক্লিয়ার? সো দেখো এখানে বলছে a:b = b:c, এগুলাকে বলা হয় ক্রমিক সমানুপাত। ক্রমিক সমানুপাত, এগুলা নিয়ে কথা বললে অনেক কথা ক্লাসের শুরুতে বা এক্সট্রা একটা ক্লাসে সমানুপাত নিয়ে মজার মজার কথা বলা যায়। ক্রমিক সমানুপাত এই ধরনের, a:b = b:c = c:d, এগুলা ক্রমিক সমানুপাত। অনুপাতের প্রথম রাশিকে তুমি জানো লব, দ্বিতীয় রাশিকে হর বলা যায়, তাহলে b/c = c/d এইভাবে লেখা যায়। এবার এই দুইটা নিয়ে যদি কাজ করো, দেখো তো ক্রস গুণ করো, b² = ac, এটাই হচ্ছে ক্রমিক সমানুপাতের একটা শর্ত, b² = ac এইভাবে বলা যায়। আবার a/b = b/c বলছি, তুমি উভয় পক্ষ ব্যস্তকরণ করো, তাহলে বলো b/a = c/b, এটাও বলা যাবে কারণ আমি উভয় পক্ষ ব্যস্তকরণ করছি। এবার এটাকে অনুপাত করো তো, b:a = b:c এইভাবেও বলা যায়। আবার a:b = c:d এইভাবেও থাকতে পারে। আচ্ছা সামনে যখন আসবে একটা একটা কথা আলোচনা করতে থাকবো। তাহলে দেখো এখানে কি বলছে, a:b = b:c হলে, অতএব a:b = b:c, এটাকে কি তুমি বলতে পারতেছো a/b = b/c ক্রস গুণ করলে b² = ac, তাহলে b² এর মান বের করে নিছে। এবার ক নাম্বার ম্যাথ দেখো, ক নাম্বারে লেফট সাইড আসো, লেফট সাইড = a/c, এখানে কার মান বসাবে? এখানে কারো মান বসানোর কোনো সুযোগ আছে? নাই, এটাই সব থেকে ছোট, তাহলে থাকলো। কাজ করব রাইট সাইড নিয়ে, রাইট সাইড = কি আছে? a² + b² / b² + c² = তাহলে এটাকে যেই মানটা আনতে হবে সেটা হচ্ছে a/c। a/c মানে কি? কোনো b বইলা কোনো কথা নাই, তাহলে এখানে যেগুলা b আছে এই b গুলাকে ভ্যানিশ করে দাও। a² + b² এর পরিবর্তে লেখা যায় ac, b² এর পরিবর্তে ac। অ্যাকচুয়ালি ac আমরা বলবো না, কারণ আমরা একটা চক্রক্রম মেইনটেইন করব, ca। তুমি জানো ab bc ca, চক্রক্রম মেইনটেইন করা শিখতে হবে, কারণ এই চ্যাপ্টারে পরবর্তীতে যে ম্যাথগুলো আসবে তুমি যদি চক্রক্রম মেইনটেইন করো অনেক সুবিধা পাবা। প্লাস c²। এবার দেখো লবে কিছু একটা কমন যায়, a কমন যায়, a কমন গেলে কি থাকে? a + c, আর হরে দেখো c কমন যায়, তাহলে থাকে a + c। a+c কাটো = a/c, অতএব লেফট সাইড সমান রাইট সাইড, শেষ। খ নাম্বারটা দেখো, খ নাম্বারটাতে তুমি লেফট সাইড চিন্তা করো, লেফট সাইডকে একেবারে গুণ করে দেওয়া যায় না, তাহলে দেখো তো লেখা যায় a² b² c² ডিভাইডেড বাই হচ্ছে a³ প্লাস a² b² c² ডিভাইডেড বাই b³ প্লাস a² b² c² ডিভাইডেড বাই c³ লেখা যায় = একটু ক্যালকুলেশন করো, a² দ্বারা a³ কে কাটো, a² দ্বারা a³ কে কাটলে একটা a থাকে, তাহলে তুমি লিখতে পারতেছো b² c² বাই a প্লাস এখানে লিখবা হচ্ছে a²
সি স্কোয়ার ডিভাইডেড বাই বি প্লাস এইখানে লিখবা হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার ডিভাইডেড বাই সি ইকুয়াল টু এ কিউব বি কিউব সি কিউব তোমাকে মিলাইতে হবে। এখানে একটা দুইটা তিনটা রাশি, এখানেও তিনটা রাশি যোগ অবস্থায় আছে, এখানেও যোগ অবস্থায় আছে। যখন কোনো ম্যাথ লেফট সাইড থেকে রাইট সাইড করবা অথবা তিনটা অনুপাত দেওয়া থাকবে অপর তিনটা অনুপাত সমান প্রমাণ করতে বলবে, তখন ধরে নেবে এই ধরনের ম্যাথগুলো সহজ, কারণ তোমাকে কোন পথে অগ্রসর হইতে হবে এটা ম্যাথেই বইলা দিছে। তুমি জাস্ট তাদের পথ অনুসরণ করবা, নতুন করে বেশি কিছু ভাবতে হবে না। এখন আসো, আমি যদি নিচের এ কাটতে চাই তাহলে দেখো তো বি স্কোয়ারের পরিবর্তে আমি এ সি লিখতে পারি ইন্টু সি স্কোয়ার, তাহলে নিচের এ কাটা গেল। প্লাস আমি যদি নিচের বি কাটতে চাই তাহলে এ সি এর পরিবর্তে এখানে কি আছে এ সি হোল স্কোয়ার, এই যে এখানে এ স্কোয়ার সি স্কোয়ার কে কি লেখা যায় এ সি হোল স্কোয়ার, এ সি এর মান কত বি স্কোয়ার, আর ওই যে উপরের স্কোয়ারটা তো থাকবেই ডিভাইডেড বাই বি প্লাস এ স্কোয়ার। আমি সি কাটতে চাই তাহলে বি স্কোয়ারের পরিবর্তে আমাকে এ সি বা সি এ আনতে হবে। চক্রক্রমে লিখবো সবসময়, মাঝে মাঝে ভুল হয়ে গেল ট্রাই থাকবে চক্রক্রম, মাইন্ডে থাকবে চক্রক্রম। এ এ কাটা গেল, পাইলাম হচ্ছে সি কিউব, এটা দেখানোর দরকার নাই। উপরে বি টু দি পাওয়ার 4, নিচে একটা বি, পাইলাম হচ্ছে বি কিউব প্লাস সি সি কাটা গেল, পাইলাম হচ্ছে এ কিউব ইকুয়াল রাইট হ্যান্ড সাইড শোড। বুঝাইতে পারছি? এখানে আরেকটা ম্যাথ আছে গ নাম্বার, চলো তুমি গ নাম্বার তুলতে যা পুরো প্রশ্ন মুছে ফেলছি। হ্যাঁ, প্রশ্ন সংক্ষেপে এটাই, a is to b equal to b is to c হলে তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, এই যে এত হলে এই লাইনের পরিবর্তে কি লেখা যায় b স্কয়ার ইকুয়াল টু ac, এই আগের ম্যাথের ধারাবাহিকতাই। ওকে, আচ্ছা এবার এই ম্যাথটাতে তোমার প্রমাণ করতে হবে রাইট সাইডে আছে শুধুমাত্র 1, অর্থাৎ লেফট সাইডে সব কাটা যাবে। তাহলে লেফট সাইড থেকে কাজ শুরু করো। লেফট সাইড সমান সমান a b c a প্লাস বি প্লাস সি হোল কিউব। এখন আমি এমন কিছু যদি করতে পারি লব এবং হরে সব কাটে ফেলবো, তাহলে দেখো তো এখানে কি আছে এ বি প্লাস বি সি প্লাস এই সি এ কে কি লেখা যায় বি স্কয়ার, এই সি এ কে কি লেখা যায় বি স্কয়ার ইকুয়াল টু লবে কোনো কাজ না করি, দেখো এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব, লবে কাজ করতেছি না। এখানে দেখো এখানে একটা বি কমন নেওয়া যায়, বি কমন নিলে কি থাকে এ প্লাস সি প্লাস বি, দেখো তো লবের সাথে মিলে গেল কিনা, এটাকে চাইলে কাটা যাবে। ওকে, এটার উপরেও আছে হোল কিউব, সো এখানেও হবে হোল কিউব, কিন্তু একটু প্রবলেম আছে। প্রবলেমটা কি দেখো, এই যে বি কে যে আমি কমন নিছি, তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সম্পূর্ণটার উপরে হোল কিউব দেওয়া লাগতেছে না, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সম্পূর্ণটার উপরে হোল ব্র্যাকেট দেওয়া লাগতেছে, কারণ এই পুরোটার উপরে কিউব আছে। বি কে তো আমি ব্র্যাকেটের ভিতরে কমন নিছি। এইবার আসো এই বি কে ব্র্যাকেট থেকে বের করে আনবো, লবের পরিবর্তন করতেছি না, তাহলে এ প্লাস বি প্লাস সি হোল কিউব, বি কে বাহিরে নিয়ে আসলে হবে বি কিউব ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব। এটা আর এটা কেটে ফেললাম, এখনো কিন্তু 1 মিলে নাই, ইকুয়াল টু 1 মিলানোর জন্য কি করব দেখো, এ বি সি তুমি চাইলে এই যে এসি কে বি স্কয়ার লিখতে পারো, অথবা নিচে যে বি কিউব আছে এই বি কিউব কে কি লিখতে পারো বি ইন্টু বি স্কয়ার। তুমি লব মিলিয়েও কাটতে পারো, হর মিলায়েও কাটতে পারো, ব্যক্তিগত ব্যাপার। তাহলে দেখো তো এ বি সি, এখানে আছে বি, এই বি স্কয়ারের পরিবর্তে লেখা যায় এসি, সব কাটা দাও, এ এ কাটা বি বি কাটা সি সি কাটা ইকুয়াল 1 ইকুয়াল রাইট সাইড। প্রুভড। দেখো বোঝা যায় কিনা। এই যে যে ম্যাথ করলাম এই ম্যাথগুলো ছিল 7 নম্বরের ম্যাথ। এখন কথা হচ্ছে 8 নম্বরের ম্যাথ করার আগে একটু 9 নম্বরের ম্যাথ করে নেওয়া উচিত। 8 নাম্বার করার আগে একটু 9 নাম্বার করে নেওয়া উচিত, কারণ 9 নাম্বার এবং 8 নাম্বার সিমিলার অনুপাত। এরপরে আমরা 8 নাম্বারের সাথে 11 12 নাম্বার করা উচিত, একটু মিল পাবো। ওকে ফাইন। 9 নাম্বারের ম্যাথ দেখো, a by b equal b by c equal c by d, এটা এইভাবেও থাকতে পারে a is to b equal b is to c equal c is to d, এইভাবেও থাকতে পারে।
হলে দেখাও যে দুইটা ম্যাথ আছে ক নাম্বারে এটা a কিউব প্লাস b কিউব ডিভাইডেড বাই b কিউব প্লাস c কিউব ইকুয়াল টু b কিউব প্লাস c কিউব ডিভাইডেড বাই c কিউব প্লাস d কিউব। খ নাম্বারে আরেকটা ম্যাথ আছে। তো খ নাম্বারটা দেখি আগে এটা করে নেই, খ নাম্বারটা যদি মনে হয় এইচডব্লিউ দেওয়া যাবে। দেখো, যখন তিনটা অনুপাত সমান থাকবে, অর্থাৎ a কে b দ্বারা ভাগ করলে যে ভাগফল হবে b কে c দ্বারা ভাগ করলেও সেম ভাগফল হবে। বিষয়টা দেখো এরকম, তুমি যদি 9 কে 3 দ্বারা ভাগ করো তুমি লিখতে পারো 27/9, কারণ 9 কে 3 দ্বারা ভাগ করলে 3, 27 কে 9 দ্বারা ভাগ করলেও 3। বিষয়টা এরকম না? তাহলে a কে b দ্বারা ভাগ করবা, b কে c দ্বারা এবং c কে d দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগফল কি পাবা? সেম পাবা। যেমন এটাকে এইভাবেও লেখা যায় 81/27। তাহলে প্রতি ক্ষেত্রে ভাগফল কত পাচ্ছ? 3। তার মানে প্রত্যেক ক্ষেত্রে একটা সাধারণ ভাগফল পাচ্ছ, যেটাকে বলা হয় সাধারণ অনুপাত। তো যখন তিনটা রাশি সমান থাকবে তখন তোমার এই তিনটার ভাগফল, এখানে যেমন 3 তুমি পাইছো, এখানে তো আর 3 তুমি জানো না, তখন তোমার ধরে নিতে হবে এই তিনটার ভাগফল একটা সাধারণ রাশি, যেটাকে বলা হয় সাধারণ ধ্রুবক। এই ধ্রুবক পি কিউ আর যে কোনো কিছু ধরতে পারো, সব থেকে স্ট্যান্ডার্ড হয় কে ধরলে। তাহলে ধরি a ডিভাইডেড বাই b ইকুয়াল টু b ডিভাইডেড বাই c ইকুয়াল টু c ডিভাইডেড বাই d ইকুয়াল টু k। যখন তিনটা অনুপাত সমান দেয়া থাকবে চোখ বন্ধ করে কে ধরে ফেলবা, চোখ বন্ধ করে কে ধরে ফেলবা। এইবার এইখান থেকে তোমাকে মান বের করতে হবে। a বাই b তিনটার ভাগফলই যেহেতু সেম, তাহলে তুমি বলতে পারো a বাই b সমান সমান কে, এত বা a ইকুয়াল টু b কে বলতে পারো। আবার এই যে যেভাবে দাগ দিয়ে লিখতেছি, তুমি পরীক্ষার খাতাও এইভাবে পাশাপাশি দাগ দিয়ে লিখতে পারো, সমস্যা নেই। সেটা হচ্ছে b বাই c ইকুয়াল টু যদি k হয় তাহলে কি তুমি লিখতে পারো না b ইকুয়াল টু c কে, এবং c বাই d ইকুয়াল টু যদি k হয় তাহলে তুমি লিখতে পারো c ইকুয়াল টু d কে। এবার আসো প্রবলেম, এখানে আমি a b c d এর মান যদি লেফট সাইডে বসাই, তাহলে দেখো এর মান পাবো b এর মাধ্যমে, b এর মান পাবো c এর মাধ্যমে, c এর মান পাবো d এর মাধ্যমে। অর্থাৎ মান বসানোর পরে a b c d তিনটা রাশি থাকতেছে, এই তিনটাকে কিভাবে ক্যালকুলেশন করব? এর জন্য আমি কি করব, a b c এই তিনটার মান যে কোনো একটার মাধ্যমে বের করি, তাহলেই তো ক্যালকুলেশন সহজ হবে। দেখো তো, এত বা এইখানে c ইকুয়াল টু কত পাইছি? d কে। তাহলে এখানে c এর পরিবর্তে লেখা যায় না d কে, আর আগে থেকেই কি ছিল? একটা কে, সমান সমান d কে স্কয়ার। এটা কার মান পাইলাম? b এর মান কত পাইলাম? d কে স্কয়ার। এবার দেখো তো b এর মানটা এখানে বসাই দাও, b এর মান এখানে বসালে কি পাও? এত বা a ইকুয়াল টু b এর মান পাইছো d কে স্কয়ার, আগে একটা কে ছিল, দ্যাট মিন্স d কে কিউব। এটা কার মান পাইছো? এর মান পাইছো। এইবার লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে মান বসাও, সমস্যা কি? তাহলে দেখো লেফট সাইড সমান সমান কি আছে? a কিউব প্লাস b কিউব ডিভাইডেড বাই b কিউব প্লাস c কিউব ইকুয়াল টু a কিউব, এর মান কত? d কে কিউব, এর উপরে কি আছে? হোল কিউব, প্লাস b কিউব, b এর মান কত? d কে স্কয়ার, এর উপরে কি আছে? হোল কিউব। নিচে দেখো b কিউব, d কে স্কয়ার, এর মান হোল কিউব, প্লাস c কিউব, c এর মান হচ্ছে d কে, এর উপরে কিউব। আরেকটা লাইন হয়তো নিচে দেখা যাবে। হ্যাঁ, এবার আসো পাওয়ার পাওয়ার গুণ হয়, এটা তো বেসিক নিয়ম সূচকের। তাহলে দেখো d কে কিউব করলে কত হবে? d কে কিউব করলে কত হবে? d কিউব। d কে কিউব করলে d কিউব, আর কে এর উপরে কিউব আছে তাকে কিউব করলে হবে 9, কারণ তুমি জানো পাওয়ার পাওয়ার গুণ হয়, d ইনটু কে কিউব, প্লাস এখানে d কিউব কে টু দি পাওয়ার 6, 3 দুগুণে 6, এখানে দেখো d কিউব কে টু দি পাওয়ার 6 প্লাস d কিউব, এখানে হচ্ছে কে কিউব, পাশে চলে আসো, ইকুয়াল টু, দেখো তো লবে d কিউব কমন যায়, কমন নিলাম d কিউব, এখন সবগুলাই d এবং k এর মাধ্যমে চলে আসছে, ক্যালকুলেশন সহজ হয়ে গেছে। এর জন্য এই উপরের স্টেপটা বোঝা জরুরি, মনে রাখাও জরুরি। এবং k টু দি পাওয়ার 6 তুমি কমন নাও, k টু দি পাওয়ার 6 কমন নিলে এখানে
দেখো কমন নেয়ার আরেক নাম ভাগ করা, কমন নেয়ার অপর নাম ভাগ করা। এবার দেখো তো কে টু দি পাওয়ার 9 কে যদি তুমি কে টু দি পাওয়ার 6 দ্বারা ভাগ করো, বেস মিলে গেছে, ভাগ করলে পাওয়ার বিয়োগ হয়, পাওয়ার বিয়োগ হইলে কত থাকে, কে কিউব থাকে। তাহলে এইখানে থাকলো কে কিউব, চিহ্ন হচ্ছে প্লাস, ডি কিউব কমন নিছো, কে টু দি পাওয়ার 6 কমন নিছো, থাকলো হচ্ছে 1 ডিভাইডেড বাই, এখানে ডি কিউব এবং কে কিউব কমন যায়, তাহলে কমন নাও ডি কিউব ইনটু কে কিউব, কমন নাও, ডি কিউব চলে যায়, থাকে হচ্ছে কে কিউব প্লাস হচ্ছে 1। এখন দেখো ক্যালকুলেশন ছোট হয়ে গেছে, ব্র্যাকেটের অংশ কেটে দাও, ডি কিউব কেটে দাও, কে কিউব দ্বারা কে টু দি পাওয়ার 6 কে ভাগ করলে থাকে হচ্ছে কে কিউব, এটা কি লেফট সাইড, রাইট সাইড করলে অনুরূপ রাশি পাবা। রাইট সাইডে আমি একটু জাম্প করি, বি কিউব, বি এর মান কত, ডি কে স্কয়ার, ডি কে স্কয়ার এর উপরে পাওয়ার হোল কিউব প্লাস সি কিউব, ডি কে এর উপরে পাওয়ার হোল কিউব ডিভাইডেড বাই ডি কে এর উপরে পাওয়ার হোল কিউব প্লাস, এই যে দেখো ডি কিউব, ডি কিউব দেখো তো এখানে সি এর মান আছে, বি এর মান আছে, এর মান আছে, ডি এর মান তো নাই, তাহলে ডি কিউবই থাকলো। আবার সাইডে চলে আসো, ইকুয়াল টু, তাহলে উপরে হচ্ছে ডি কিউব কে টু দি পাওয়ার 6 পাওয়ার পাওয়ার গুণ করলে প্লাস ডি কিউব কে কিউব, নিচে দেখো ডি কিউব কে কিউব প্লাস ডি কিউব, কমন নাও, লবে ডি কিউব কে কিউব কমন যাবে, ডি কিউব কে কিউব কমন গেলে থাকবে কে কিউব প্লাস 1, এখানে ডি কিউব কমন গেলে থাকবে কে কিউব প্লাস 1, ব্র্যাকেটের ভিতরের অংশ কাটো, ডি কিউব কাটো, ইকুয়াল টু কে কিউব। এখন কাজ কি, অতএব লেফট সাইড সমান রাইট, একটু সুন্দর করে লেখো, শুধু লেফট সাইড লেখো না, লেখো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণ করতে বললে প্রুফড, দেখাইতে বললে শুড। এখন আসো শুড, এখন এই 9 এর খ নাম্বার, 9 এর খ নাম্বার ম্যাথটা অনুরূপ ভাবে লেফট সাইড রাইট সাইডে মান বসায় ম্যাথটা করবা, এটা তোমাদের জন্য এইচডব্লিউ, বুঝাইতে পারলাম। এইবার আসো তোমাদের 8 নাম্বার ম্যাথের সাথে 11 এবং 12 নাম্বার ম্যাথের অনেক মিল আছে, তাহলে চলো 8 নাম্বারে একটা দুইটা ম্যাথ করি। 8 এর ম্যাথগুলো হচ্ছে সমাধান করো, এই ম্যাথগুলো নিয়ে আগে একটা দুইটা কথা বলে নিতে হবে তোমাদের সাহস বাড়ানোর জন্য। 8 এর 1 নাম্বার মানে ক নাম্বার এবং খ নাম্বার ম্যাথ সেম, এবং 11 12 নাম্বার ম্যাথ সেম। এই সমাধান, সমাধান মানে চলকের মান বের করা, কার মান, চলকের মান, এখানে চলককে এক্স, এ বি কেন চলক হলো না, সাধারণত আমরা এক্স ওয়াই জেড এগুলাকে চলক হিসেবে ধরে নেই, এ বি সি এগুলো ধ্রুবক থাকে, ওকে। চলকের মান বের করো, এখন ট্রাস্ট মি সমাধানের ক্ষেত্রে কোনো নিয়ম নাই, সমাধানের ক্ষেত্রে তুমি ক্রস গুণ করো, বর্গমূল করো, বর্গ করো, যা মনে চায় তাই করো, কন্ডিশন একটাই, এক্স এর মান বের করতে হবে, এক্স ব্যতীত বাকি সব ডান সাইডে পাঠাই দিব, শুধুমাত্র এক্স বাম সাইডে থাকবে, এর জন্য যা মনে চায় যোজন বিয়োজন করো, শুধু যোজন করো, শুধু বিয়োজন করো, ক্রস গুণ করো, বর্গ করো, বাহির থেকে কোনো সংখ্যা দ্বারা গুণ করো অথবা ভাগ করো, যা মন চায় জাস্ট লিটারেলি করবা, করে এক্স এর মান বের করাই হচ্ছে তোমার টার্গেট। তো তোমরা 2026 এর ব্যাচ, তোমাদের শর্ট সিলেবাসে হায়ার ম্যাথের 5.1 থেকে 5.5 পর্যন্ত চ্যাপ্টারগুলো নাই, এই চ্যাপ্টারগুলো তোমরা একটু ক্যালকুলেশন করো, যারা এবার 9 এ আসো অর্থাৎ 27 ব্যাচ, তোমরা কিন্তু এগুলো অবশ্যই করবা, এগুলো তোমার ক্যালকুলেশন স্কিলকে ডেভেলপ করে। আমরা কিন্তু এইখানে যা মন চায় তাই করবো না, আমরা একটু সিস্টেমেটিক ভাবে আগাবো যাতে খুব সহজেই সমাধান হয়ে যায়, কথা কিন্তু বুঝছো। এই ম্যাথগুলা কিভাবে করবো একটু মনোযোগ দিবা, 5.1 থেকে 5.5 এগুলো একটু সমাধান করা শিখতে হবে। তারপরে তোমাদের এটা হচ্ছে হায়ার ম্যাথে, তোমাদের জেনারেল ম্যাথে, জেনারেল ম্যাথে 5.1 এ কিছু ম্যাথ আছে যেগুলো একটু তোমাকে সমাধান করা শিখাবে,
এইগুলো একটু প্র্যাকটিস করতে হবে। শর্ট সিলেবাস যারা তারা পাচ্ছ না, ইন্টারে কাজে লাগবে, সময় থাকলে কইরে ফেলো। আর যারা লং সিলেবাস অর্থাৎ 27 পরীক্ষার্থী, তোমাদের জন্য তো এগুলা পরীক্ষায় আসুক না আসুক, এগুলা কিন্তু বোর্ডে কম আসে, এগুলা বোর্ড ম্যাটেরিয়াল না, কিন্তু তোমার ক্যালকুলেশন স্কুলের জন্য অবশ্যই প্রয়োজন। চলো তাহলে আমরা ম্যাথ করা শুরু করি, কিভাবে করব। তাহলে সমাধান দেখে ভয় পাবো না, যার যেভাবে মন চায় অগ্রসর হইতে থাকবা, হয়ে যাবে ইনশাল্লাহ। দেখো এক্স এর মান বের করব, এখানে এক্স রোটের ভিতরে আছে, রোটের ভিতরে আছে, এক্স কে বের করার জন্য উভয় পক্ষ বর্গ করতে হবে। কিন্তু উভয় পক্ষ বর্গ করলে এখানে a প্লাস এক্স, এখানে তিনটা পদ আছে, এখানে পদ আছে কয়টা? তিনটা। একটা হচ্ছে a, একটা হচ্ছে x, আর একটা এই যে রোটের ভিতরে সম্পূর্ণটা হচ্ছে আরো একটা পদ। তিনটা পদকে যদি তুমি বর্গ করো, তুমি কি ইমাজিন করতে পারতেছো সংখ্যাটা কত বড় হবে? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। কিন্তু কথা হচ্ছে ওই যে যে ca, ওইখানেও কিন্তু রোড থেকে যাবে, অর্থাৎ রোডকে তুমি ভ্যানিশ করতে পারতেছো না। তাহলে প্রথমে এই রাশিটাকে একটু ছোট করে নেই। রাশিকে ছোট করব কিভাবে? যখন দেখবা লবে যে বিষয়গুলো আছে হরে সেম বিষয়গুলাই আছে, শুধুমাত্র চিহ্ন উল্টাপাল্টা। দেখো তো এখানে লবে আছে a প্লাস এক্স মাইনাস সামথিং, a প্লাস এক্স প্লাস সামথিং, অর্থাৎ লব এবং হর মিলে গেছে, চিহ্ন উল্টাপাল্টা। এই সকল ক্ষেত্রে তুমি যোজন বিয়োজনের দিকে অগ্রসর হবা, তাহলে তোমার সমীকরণ ছোট হয়ে যাবে। তোমার কি মনে আছে আমরা যখন ত্রিকোণমিতি 9.1 করছিলাম জেনারেল ম্যাথে, তখন এই ধরনের ম্যাথ থাকতো, cot x প্লাস ধরো cos x ডিভাইডেড বাই cot x মাইনাস ধরো cos x ইকুয়াল টু রুট ওভার 3 প্লাস 1 ডিভাইডেড বাই রুট ওভার 3 মাইনাস 1। এগুলাকে x এর মান বের করার জন্য আমরা কি যোজন বিয়োজন করি নাই? তোমরা যারা 11.1 নাম্বার চ্যাপ্টার পড়তেছ, নবম চ্যাপ্টার ত্রিকোণমিতি অবশ্যই করে আসছো। দেখো তো এখানে tan x প্লাস sin x, tan x মাইনাস sin x এর যে ম্যাথগুলো থাকছে, রুট 2 প্লাস 1 রুট 2 মাইনাস 1, তুমি কি যোজন বিয়োজন করে সমাধান করো নাই? কারণ কি সেম রাশি লবে, সেম রাশি হরে, যোজন বিয়োজন করলে ছোট হয়ে যায়। এখানেও ঠিক সেই ফর্মুলায় আমরা কাজে লাগাবো, সেই কনসেপ্টকেই কাজে লাগাবো। দেখো যোজন বিয়োজন, যোজন বিয়োজন কি? লব যোগ হর, লব বিয়োগ হর, এটা তার বলার কিছু নাই। a প্লাস এক্স মাইনাস রুট ওভার a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। লব তুমি আগে লিখে নাও, a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। লবে এবং হরে উভয় জায়গায় আগে লব লিখে নিলাম। এবার লবের সাথে যোগ করব হর। তুমি জানো যোগ করার সময় চিহ্নের কোনো পরিবর্তন হয় না, যা আছে দেখে দেখে তাই লিখবা, a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। আর এখানে বিয়োগ হবে, বিয়োগ হইলে চিহ্ন যা আছে জাস্ট তাকে উল্টাই দিবা, রুট ওভার a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। এক লাইনে হয়ে যাবে। ইকুয়াল টু লব যোগ হর ডিভাইডেড বাই লব বিয়োগ হর। অবশ্যই সাইড নোট দিবা, যোজন বিয়োজন করে। বুঝাইতে পারছি? যোজন বিয়োজন করে। এবার আসো, এত যোজন বিয়োজন করে লাভ হইলো কি? লাভটা আমাকে নিতে হবে না? এই দেখো এই রাশি কাটা গেল, এখানে প্লাস a মাইনাস a কাটা, প্লাস x মাইনাস x কাটা। এইবার যোগ বিয়োগ করো, উপরে a এবং a যোগ করলে কি হয়? 2a প্লাস x এবং x যোগ করলে কত হয়? 2x। আমি একটা কাজ করতে পারি না, এই 2টাকে একবারে কমন নিয়ে লিখতে পারি না? এবং এগুলো লিখতে হবে, এতটুকু ফাস্ট হইতে হবে, তা নাহলে ম্যাথ এমনিতেই অনেক বড় হয়ে যাবে। তাইলে একেবারে 2 কমন নিয়ে তুমি লিখে দাও a প্লাস এক্স। নিচে কি আছে দেখো, মাইনাস 2 ইন্টু রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু, এখানে কাটাকাটি যায় না, b প্লাস এক্স ডিভাইডেড বাই b মাইনাস এক্স। এই 2 কাটা দাও। এইবার দেখো তুমি যদি উভয় পক্ষকে বর্গ করো, তাহলে এই রোড কাটা যাবে। আমার টার্গেট এক্স কে রোড থেকে বাহিরে নিয়ে আসা, এরপরে সকল এক্স বামে আনবো, এক্স ব্যতীত ডানে যাবে, সমাধান হয়ে যাবে। তাহলে দেখো তো উভয় পক্ষকে বর্গ করলে কি হয়? a প্লাস এক্স ডিভাইডেড বাই মাইনাস রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু b প্লাস এক্স ডিভাইডেড বাই b মাইনাস এক্স হোল স্কোয়ার। এতবা বর্গ করলে এখানে লেখা যায় a প্লাস এক্স হোল স্কোয়ার, আর নিচে দেখো
এই যে মাইনাস স্কোয়ারের কারণে মাইনাস কাটা যাবে, আর এই যে রুট স্কোয়ারের কারণে এই রুটও কাটা যাবে, থাকবে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু বি প্লাস এক্স হোল স্কোয়ার ডিভাইডেড বাই বি মাইনাস এক্স হোল স্কোয়ার। এবার ঘটনা দেখো, এখান থেকে তুমি সূত্র বসাইলে ম্যাথটা আর একটু বড় হবে, এটাকে আরো ছোট করা যায় কিভাবে? উপরে এ প্লাস এক্স কয়টা আছে? দুইটা আছে, এ প্লাস এক্স ডিভাইডেড বাই নিচে এ প্লাস এক্স ইন্টু এ মাইনাস এক্স। যদি তুমি সূত্র বসাই দাও, এই সাইডে কিচ্ছু করা যায় না, বি প্লাস এক্স হোল স্কোয়ার বি মাইনাস এক্স হোল স্কোয়ার। তাইলে দেখো তো এই প্লাসের সাথে এইটা কাটা যায়, কাটা গেলে ছোট হয়ে গেল না? তাহলে এখানে থাকতেছে কি এতবা এ প্লাস এক্স ডিভাইডেড বাই এ মাইনাস এক্স ইকুয়াল টু, এই সাইডে একটু সূত্র বসাই দাও তো, এই সাইডে সূত্র বসাইলে কি হয়? বি স্কোয়ার প্লাস টু বি এক্স প্লাস এক্স স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস টু বি এক্স প্লাস এক্স স্কোয়ার। এই তো ম্যাথ ছোট হয়ে গেল। এবার দেখো, আমি তো এক্স এর মান বের করব। এখন যদি ক্রস গুণ করো, এই দুইটার সাথে এই তিনটা রাশি গুণ করলে গুণফলটা আবার অনেক বড় হয়ে যায় না? তাহলে কি এটাকে আবার ছোট করা যায়? লবে যা আছে হরে তাই আছে, চিহ্ন উল্টা পাল্টা, তাহলে আবার যোজন বিয়োজন করলে কাটা যাবে। খেয়াল, এতবা এ প্লাস এক্স প্লাস এ মাইনাস এক্স ডিভাইডেড বাই এ প্লাস এক্স মাইনাস এ মাইনাস মাইনাসে প্লাস এক্স। আমি কিন্তু পুনরায় যোজন বিয়োজন করতেছি, ডান সাইডে একটু ছোট ছোট করে লিখতে হবে। বি স্কোয়ার প্লাস টু বি এক্স প্লাস এক্স স্কোয়ার যোগ করব, ব্রেনে একটা অর্ডার দিব, যোগ করলে চিহ্ন চেঞ্জ নাই, যা আছে লিখতে থাকবা। বি এর আগে দেখো প্লাস বি স্কোয়ার মাইনাস টু বি এক্স প্লাস এক্স স্কোয়ার, এখানে বি স্কোয়ার প্লাস টু বি এক্স প্লাস এক্স স্কোয়ার। আবার ব্রেনে অর্ডার দাও, বিয়োগ করব, বিয়োগ করলে চিহ্ন যা আছে শুধু উল্টাবো, মাইনাস বি স্কোয়ার প্লাস টু বি এক্স প্লাস এক্স স্কোয়ার হয়ে যাবে মাইনাস এক্স স্কোয়ার, দেখা যাওয়ার কথা। এইবার একটা ফাইনাল কাটাকাটি করে ফেলবো, দেখবো ম্যাথ ছোট হয়ে গেছে। প্লাস এক্স মাইনাস এক্স কাটো, প্লাস এ মাইনাস এ কাটো, মাইনাস টু বি এক্স প্লাস টু বি এক্স মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দেখো ম্যাথ এমনি ছোট হয়ে গেছে। লবে আছে টু এ ডিভাইডেড বাই টু এক্স, টু টু কাইটা দেব ইকুয়াল টু, এখানে দেখো বি স্কোয়ার দুইটা আছে, টু কমন নাও, তাইলে হবে বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এখানে টু বি এক্স যদি যোগ করো তাইলে হয় ফোর বি এক্স, কাটতে থাকো, এই টু কাটা, এটা দ্বারা এটাকে কাটলে হয় টু, আবার একটু ক্রস গুণ, আবার একটু ক্রস গুণ করো। তাহলে ক্রস গুণ করলে ঘটনা কি হবে? এই যে দেখো এই দিক থেকে টু এ বি এক্স ইকুয়াল টু এক্স দ্বারা গুণ করলে এক্স বি স্কোয়ার, এক্স দ্বারা গুণ করলে এক্স কিউব, এত বা উভয় পক্ষ এক্স কমন নিয়ে কেটে দাও, উভয় পক্ষ এক্স কমন নিয়ে কেটে দাও, তাহলে এখানে থাকবে টু এ বি এক্স ইকুয়াল টু, এখানে এক্স কমন নিলে বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, উভয় পক্ষে এক্স কেটে দাও, তাইলে আরো ছোট হয়ে গেল, তাইলে থাকলো টু এ বি ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। অলমোস্ট শেষ। এক্স এর মান কি বের করতে হবে না? এক্স এর মান যদি বের করি তাহলে দেখো তো বি স্কোয়ার বাম সাইড আসলে মাইনাস হয়, আমি একবারে লিখে দিই এক্স স্কোয়ার ইকুয়াল টু টু এ বি মাইনাস বি স্কোয়ার। আমি যেহেতু এক্স এর মান বের করব, তাহলে এক্স ইকুয়াল টু রুট ওভার টু এ বি মাইনাস বি স্কোয়ার লেখা যায় কিনা, এটাই দেখো সমাধান। দেখা যাওয়ার কথা, দেখা যাওয়ার কথা। আচ্ছা দেখো, নিচের লাইন দেখা না গেল সমস্যা নাই, আমি পাশে চলে যাই, যেহেতু এত বড় ম্যাথটা করলাম একটু পাশে লিখি, পাশে যথেষ্ট জায়গা আছে। দেখো তো এটাকে এইভাবে লেখা যায় না, এত বা এক্স স্কোয়ার ইকুয়াল টু টু এ বি, এই বি স্কোয়ারটা বাম সাইডে আসলে মাইনাস হয়, মাইনাস বি স্কোয়ার, এত বা এক্স ইকুয়াল টু রুট ওভার টু এ বি মাইনাস বি স্কোয়ার। কিন্তু কথা হচ্ছে এই যে এক্স, এই এক্সটা দ্বারা কি আমি দূরত্ব বুঝাইতেছি? বুঝাইতেছি না। এই এক্সটা দ্বারা কি আমি পদ সংখ্যা বোঝাচ্ছি? সময় বোঝাচ্ছি? বুঝাচ্ছি না। সুতরাং এই সকল ক্ষেত্রে ঋণাত্মক সংখ্যা গ্রহণযোগ্য হয় না, কিন্তু এই এক্স এর ক্ষেত্রে তো ঋণাত্মক সংখ্যা গ্রহণ হবে। তাহলে তুমি জানো যে কোনো কিছুর বর্গমূল হচ্ছে প্লাস মাইনাস হয়, কোনো কিছুর বর্গমূল করলে প্লাস মাইনাস হয়। এইটাই হচ্ছে নির্ণয় সমাধান। দেখো বোঝা যায় কিনা।
ম্যাথ নাম্বার 8 এর ঘ। এখানেও সমাধান করতে বলছে, এই ম্যাথটা একটু করে দিই, সমাধানের আরো একটা ম্যাথ করাবো। দেখো এই ধরনের ক্ষেত্রে দেখো তো 1 মাইনাস এক্স হোল কিউব, এখানে আছে 1 মাইনাস এক্স, 1 প্লাস এক্স হোল কিউব, উপরে আছে 1 প্লাস এক্স, যেগুলা মিলে এগুলাকে একত্র করে ফেলি, দেখো ঘটনা কি হয়। 81 ইকুয়াল টু 1 মাইনাস এক্স। দেখো আমি একটু একটা দুইটা লাইন বাড়াই করি, হ্যাঁ। এই 1 মাইনাস এক্স উপরে 1 মাইনাস এক্স এর সাথে যদি গুণ হয় তাহলে কি আমি লিখতে পারি 1 মাইনাস এক্স হোল পাওয়ার 4, আর উপরের 1 প্লাস এক্স যদি এই সাইডে আসে 1 প্লাস এক্স হোল পাওয়ার 4 লেখা যায় ইকুয়াল টু 81। তাও মনে হয় বুঝি নাই, তাও মনে হয় বুঝি নাই। এখন আসো এই সাইডে ক্রস গুণ করছি, অথবা তুমি এটা করে দাও 1 মাইনাস এক্স নিচে চলে আসলো। আচ্ছা আচ্ছা আরেকটু ডিটেইলস করি, আরেকটু ডিটেইলস করি। এত বা 81 জায়গায় 81 থাকলো 1 মাইনাস এক্স হোল কিউব 1 প্লাস এক্স হোল কিউব ইকুয়াল টু 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স। এত বা 81 ইকুয়াল টু এই 1 প্লাস এক্স হোল কিউব এটা নিচেরটার সাথে এসে গুণ হইলে 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 4, আর প্লাস একটা উপরে চলে যাবে, তাহলে কি থাকবে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 4। এত বা এটাকে এইভাবে লেখা যায় 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স হোল পাওয়ার 4 ইকুয়াল টু 81। এখন বুঝছি, একবারে করলে একটু ভুল হওয়ার সম্ভাবনা থাকে, যেমন আগের বার উল্টা হয়ে গেছিল। এত বা এবার আসো এই সাইডে পাওয়ার 4 আছে, পাওয়ার 4 কে দুইবার বর্গমূল করা যায়। একবার বর্গমূল করলে কি হয় 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স হোল স্কয়ার ইকুয়াল টু রুট ওভার 81। একবার বর্গমূল করলাম। এবার আসো একবার বর্গমূল করলে এখানে 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স হোল স্কয়ার ইকুয়াল টু 81 এর বর্গমূল প্লাস মাইনাস 9 হওয়ার কথা। কোনো কিছুকে বর্গমূল করলে প্লাস মাইনাস হয়। কথা হচ্ছে বাম সাইডের রাশিটা এক্স স্কয়ার ইকুয়াল টু তুমি কি মাইনাস 9 লিখতে পারবা? কখনোই লিখতে পারবা না, কারণ বাম সাইডের রাশিটা কি একটি পূর্ণবর্গ সংখ্যা, এর উপরে পাওয়ার কি আছে স্কয়ার আছে, সুতরাং এখানে মাইনাস দিলেও সেটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। সুতরাং এখানে এই যে মাইনাস 9টা গ্রহণযোগ্য না, এখানে প্লাস 9 গ্রহণযোগ্য। সাইড নোট কি দিব, পূর্ণ বর্গ সংখ্যা ঋণাত্মক হতে পারে না, এটা কিন্তু অবশ্যই সাইড নোট দিতে হবে। সাইডে চলে আসো। এত বা এটাকে আবার বর্গমূল করব, তাহলে কি হবে 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ইকুয়াল টু রুট ওভার 9। পুনরায় বর্গমূল করলে 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 9 প্লাস মাইনাস 3। 9 এর বর্গমূল হচ্ছে 3। এখন দেখো বাম সাইডে কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নাই, সুতরাং এখন ধনাত্মক সংখ্যাও গ্রহণযোগ্য, ঋণাত্মক সংখ্যাও গ্রহণযোগ্য। এখন আসো প্লাস বা ধনাত্মক মান নিয়ে একটু ডিটেলসে লিখবা। ধনাত্মক মান নিয়ে তাহলে 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স ইকুয়াল টু 3, ক্রস গুণ করো 3 মাইনাস 3x ইকুয়াল টু 1 প্লাস এক্স, অথবা মাইনাস 3x মাইনাস এক্স ইকুয়াল টু 1 মাইনাস 3। সাইড চেঞ্জ করলাম, তাহলে মাইনাস 4x ইকুয়াল মাইনাস 2, উভয় পক্ষে মাইনাস কাটা x ইকুয়াল টু হাফ। আর হচ্ছে ঋণাত্মক মান নিয়ে ঋণাত্মক মানে কি ছিল 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস 3, অথবা 1 প্লাস এক্স ইকুয়াল টু মাইনাস 3 মাইনাসে মাইনাসে প্লাস এক্স। এই ওটা হয়ে গেছে 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস 3, তাই না? তাহলে ক্রস গুণ করো 1 প্লাস এক্স ইকুয়াল টু মাইনাস 3 মাইনাসে মাইনাসে প্লাস এক্স। এই জিরো হয়ে যায় নাকি? ভুল করছি, কোনো জায়গায় ভুল করছি।
জিরো তো হবে না। আরে দেখো কি ভুল করতেছে, মানে যত শেষ একদম। -3 দ্বারা আমি 1 কে গুণ করছি, -3 দ্বারা x কে গুণ করতে হবে না, দেখছো? -3 দ্বারা 1 - x, কি একটা ঘটনা। তাহলে দেখো 1 + x = -3, মাইনাসে প্লাস 3x, এতবার। দেখো ঘটনা কি হয়, x -3x = -3 - 1, তাহলে এখানে কত থাকে, x -3x, বাম সাইড আসলো -3 - 1, তাহলে এখানে থাকলো -2x = -4, এতবার। x কত পাইলাম, 2, x 2 পাই, হ্যাঁ এটাই। অর্থাৎ অ্যান্সার x ½ এবং 2। দেখো নির্ণয় সমাধান। এরপরে 11 এবং 12 দুইটা ম্যাথ আছে, দুইটার মধ্যে একটা ম্যাথ করে দিব, আরেকটা এইচডব্লিউ থাকবে। এরপর এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ ম্যাথ 10 নম্বরে ঢুকবো। চলো। ম্যাথ নাম্বার 11। 8 যে টাইপগুলা করলাম হুবহু অনুরূপ সমাধান করতে হবে। x দেখো যখন কি প্রমাণ করতে হবে সেটা দেওয়া থাকবে, তখন মনে করবো তোমাকে ম্যাথ একদম সহজ করে দিছে, তোমাকে আগেই হিন্টস দিয়ে দিছে কি করতে হবে। এখানে x এর পাওয়ার কিউব আনতে হবে, ফাইন। তাহলে দেখো তো এখানে শুধু x আছে, তার মানে উভয় পক্ষকে ঘন করতে হবে, তাহলেই তো x এর পাওয়ার কিউব আসবে। আবার দেখো ডান সাইডে কিউবিক রুট আছে, এখানে কোন জায়গায় m এর উপরে কি রুট বলে কোনো কথা আছে, নাই। তাহলে উভয় পক্ষ ঘন করলে কিউবিক রুট কাটা যাবে। বিভিন্ন ভাবে তুমি হিন্টস পেয়ে যাবে তোমাকে কি করতে হবে। ওকে, এখন আসো, দেখো যেই রাশিটা উপরে আছে অনুরূপ সেই রাশিটাই নিচে আছে, জাস্ট চিহ্ন ভিন্ন। তাহলে যোজন বিয়োজন করলে ম্যাথ ছোট হয়ে যাবে। তা না হলে তুমি যদি সরাসরি কিউবের সূত্র দাও এটা তো অনেক বড় হয়ে যাবে। তাহলে প্রথম কাজ, এই যে দেওয়া আছে থেকেই শুরু করতে হবে, দেওয়া আছে থেকে শুরু করতে হবে, বা এর পরের লাইনে যোজন বিয়োজন, x এর নিচে কিছু নাই মানে মনে মনে 1 আছে, তাহলে x + 1 x - 1 ইকুয়াল টু, এখানে লেখো কিউবিক রুট অফ m + 1 প্লাস কিউবিক রুট অফ m - 1, কিউবিক রুট অফ m + 1 প্লাস কিউবিক রুট অফ m - 1। তাহলে লবকে আমি ফার্স্টে লিখে নিলাম, এবার লবের সাথে যোগ করব হচ্ছে হর। হরে কি আছে, কিউবিক রুট অফ m + 1 মাইনাস, যোগ করলে চিহ্নের পরিবর্তন হয় না, কিউবিক রুট অফ m - 1 ডিভাইডেড বাই যোজন বিয়োজন, তাহলে নিচে বিয়োগ করব, বিয়োগ করলে চিহ্ন যা আছে চেঞ্জ হয়ে যাবে। কিউবিক রুট অফ m + 1 চিহ্ন ছিল মাইনাস হয়ে যাবে প্লাস কিউবিক রুট অফ m - 1, সাইড নোট দিয়ে দিবা, যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন করে। কথা কি বোঝানো গেল? আচ্ছা, এখন যেহেতু যোজন বিয়োজনটা করে ফেলছো, তাহলে এখন তোমার কাজ কি, যোজন বিয়োজনের পরবর্তী কাজ একটা যোগ বিয়োগ করা, যে কারণে আমি যোজন বিয়োজনটা করছি। তাহলে এখানে দেখো তো, এই যে কিউবিক রুট অফ m - 1, এখানে প্লাসের আছে এটা মাইনাসের আছে, কাটা যায়। আর হরে দেখো কিউবিক রুট অফ m + 1 এবং কিউবিক রুট অফ m + 1, এটা প্লাসের আছে এটা মাইনাসের আছে, তাহলে কাটলাম। এত বাহ, তাহলে এখন কি লেখা যাবে, x + 1 ডিভাইডেড বাই x - 1 ইকুয়াল টু, দেখো কিউবিক রুট অফ m + 1 এবং কিউবিক রুট অফ m + 1 দুইটা আছে, তাহলে লেখা যায় 2 কিউবিক রুট অফ m + 1, আর নিচে দেখো 2 কিউবিক রুট অফ m - 1, উভয় পক্ষে এই 2 কেটে দাও। এখন কি একটা করে পদ হয়ে গেল। এখন তুমি কিউব করো, কিউব করলে x এর মধ্যে কিউব চলে আসবে, এত বা। উভয় পক্ষ যদি ঘন করে দাও তাহলে x + 1 x - 1 উভয় পক্ষকে ঘন করে দাও ইকুয়াল টু কিউবিক রুট অফ m + 1 কিউবিক রুট অফ m - 1, এইটাকেও ঘন করে দাও। বাম সাইডে দেখো a + b হোল কিউব এবং a - b হোল কিউবের সূত্র যায়, তাহলে সূত্রটা এক লাইনে বসাই দাও, a কিউব প্লাস 3
এ স্কয়ার বি এর মান 1 লেখার দরকার নাই প্লাস 3 এ বি স্কয়ার বি এর মান 1 লেখার দরকার নাই প্লাস বি কিউব মানে হচ্ছে 1 কিউব বি কিউব মানে 1 কিউব। নিচে দেখো এ কিউব মাইনাস 3 এ স্কয়ার প্লাস 3 এ বি এর মান 1 লেখার দরকার নাই মাইনাস বি কিউব মানে হচ্ছে 1 ইকুয়াল টু এইখানে দেখো তো কিউবিক রুট কাটা গেলে থাকে শুধু m প্লাস 1 এখানে থাকে m মাইনাস 1। এখান থেকে দেখো তো রাইট সাইড মিলে কিনা রাইট সাইডে পদ আছে একটা দুইটা তিনটা চারটা লেফট সাইডে মানে যেটা প্রমাণ করতে হবে সেখানে পদ আছে চারটা। এখানে যদি তুমি ক্রস গুণ করো তাহলে দেখো তো পদ কতগুলা হয়ে যায় না অনেক বেশি হয়ে যায়। আবার খেয়াল করো লবে যা আছে হরে তাই আছে শুধু চিহ্ন উল্টা পাল্টা আছে তাহলে আবার যদি যোজন বিয়োজন করি আবার কাটাকাটি যাবে তাহলে পুনরায় যোজন বিয়োজন এত বা খুব খেয়াল করে যোজন বিয়োজন করতে হবে এটা। তাহলে যা আছে তাই লেখো a কিউব প্লাস 3x স্কয়ার প্লাস 3x প্লাস 1 নিচেও লেখো a কিউব প্লাস 3x স্কয়ার প্লাস 3x প্লাস 1। এইবার দেখো উপরে যোগ হবে হর যখন যোগ হবে চিহ্নের কোনো চেঞ্জ নাই যা আছে তাই x কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস 3x মাইনাস 1 যোগ থাকলে চিহ্নের পরিবর্তন হয় না। এখন বিয়োগ করব জাস্ট ব্রেনে একটা ওয়ার্ডার দিবা চিহ্ন যা আছে তাকে জাস্ট উল্টাই লিখবা মাইনাস আছে প্লাস লেখা দিবা 3x স্কয়ার প্লাস আছে মাইনাস লেখা দিবা মাইনাস 3x আবার মাইনাস আছে প্লাস লেখো ইকুয়াল টু এই সাইডেও তো যোজন বিয়োজন তাহলে m প্লাস 1 প্লাস m মাইনাস 1 m প্লাস 1 মাইনাস m এই যে মাইনাস 1টা হয়ে যাবে প্লাস 1 তাহলে আবার সাইড নোট দিব যোজন বিয়োজন করে ভালো। এবার আমি যোজন বিয়োজন করছি কেন আমি কাটাকাটি করে ছোট করব তাহলে আসো যেই জায়গায় ছোট করা যায় ছোট করি প্লাস 1 মাইনাস 1 কাটা যায় প্লাস m মাইনাস m কাটা যায় একটা ছোট হইল। এইখানে দেখো প্লাস 3x স্কয়ার মাইনাস 3x স্কয়ার কাটা যায় প্লাস 1 মাইনাস 1 কাটা যায় তারপরে x কিউব কাটা যায় না 3x কাটা যায় না হরে দেখো মাইনাস x কিউব প্লাস x কিউবে কাটা যায় তারপরে প্লাস 3x মাইনাস 3x এ কাটা যায় আর কিছু কাটা যায় না। তাহলে কাটাকাটি করার পরে লবে কি থাকে x কিউব থাকে দুইটা তাহলে আমি একেবারে 2 কমন নিয়ে নেই 2 কমন নিলে x কিউব এই যে 3x থাকে দুইটা আমি যেহেতু 2 কমন নিছি তাহলে আমি শুধু বলবো 3x হরে দেখো 3x স্কয়ার দুইটা আছে তাহলে 2 কমন নিলে থাকবে একটা 3x স্কয়ার প্লাস 1 2 আমি যেহেতু 2 কমন নিছি তাহলে থাকবে 1 ইকুয়াল টু এইখানে দেখো 2m ডিভাইডেড বাই 1 এবং 1 যোগ করলে হয় 2 লবে 2 এই 2 কাটা যায় এই 2 কাটা যায় দেখো বুঝো কিনা দেখা যায় কিনা। হ্যাঁ এইবার সুন্দর করে একটু সাইডে চলে আসো দেখো কাজ অলমোস্ট শেষ এত বা এবার ক্রস গুণ করে দাও তো x কিউব প্লাস 3x ইকুয়াল টু এই যে নিচে 3x দ্বারা m কে গুণ করলে কি হবে 3x স্কয়ার m এবং 1 দ্বারা m কে গুণ করলে হবে প্লাসের m সব বাম সাইডে নিয়ে আসো এবং একবারে গুছাও x কিউব এই 3x স্কয়ার m বা 3mx স্কয়ার এটাকে নিয়ে আসলাম 3mx স্কয়ার 3x আগে থেকেই আছে তাহলে প্লাস 3x m টা বাম সাইডে আসলে মাইনাস m ইকুয়াল টু 0 দেখো ঘটনা এটাই তো প্রমাণ করতে বলছে তাহলে লেখা দেব প্রুফড। খুব কি জটিল কিছু হইলো বলো যোজন বিয়োজন কিউব করে কিউবিক রুট উঠাই দিলাম পুনরায় যোজন বিয়োজন যোগ বিয়োগ করলে आंसर মিলে যায় খুব জটিল কিছু না। তাহলে এই টাইপের আর আমরা করব না বাকি তোমাদের এটা 11 নম্বর তো 12 নম্বর ম্যাথটা তোমাদের জন্য HW 12 নম্বর ম্যাথটা তোমরা HW করবা ঠিক আছে। আমরা 8 এর পরে 11 12 মিল ছিল করে ফেললাম 10 নম্বরের ম্যাথটা বাকি আছে 10 এর সাথে উদাহরণের একটা ম্যাথ আছে ওইগুলো একটু করে আসি চলো। দেখো 10 নম্বরটা করার আগে এই পর্যায়ে কিছু পাবে HW। এখন আসো এই পর্যন্ত আমরা একটাও উদাহরণের ম্যাথ করি নাই এখন তুমি চলে যাবা হচ্ছে উদাহরণ 5 এবং 6 নাম্বার। উদাহরণ 5 এবং 6 নাম্বার এই যে আমরা যে এতক্ষণ 11 এবং 12 নাম্বার ম্যাথ করলাম
এই 11 এবং 12 নম্বরের অনুরূপ। এখানে 12 নম্বরটাও তো তোমাদের জন্য এসডব্লিউ, উদাহরণ 5 এবং 6ও তোমাদের জন্য এসডব্লিউ। এরপরে আমরা করব বইয়ের 10 নাম্বার এবং উদাহরণ 11 নাম্বারটা অনুরূপ। এরপরে শুধুমাত্র অনুপাতের কিছু ম্যাথ পাবে, এরপরে আর উদাহরণ করতে হবে না। অনুশীলনের গুলা করলে উদাহরণের গুলা অটোমেটিক ভাবে পাবা, মানে আলাদা করে বুঝাইতে হবে না। সো 5 এবং 6 এবং উদাহরণ 11 এটা একটু করে এরপরে আবার অনুশীলনীতে ঢুকবো, সবার লাস্টে আবার উদাহরণ কিভাবে করব সেটা বলবো। আচ্ছা, এবার 10 নাম্বার কিভাবে করব। দেখো তোমার কাছে কি দেওয়া আছে। তোমাকে দেওয়া আছে হচ্ছে x equal to 4ab divided by a plus b, এটা তোমাকে দেওয়া আছে। প্রমাণ করতে হবে কি, দেখো প্রমাণ করতে হবে x plus 2a divided by x minus 2a। দেখো তো x এর নিচে 2a আছে নাই, x plus 2b divided by x minus 2b, x এর সাথে 2b আছে, দেয়া আছে যেখানে, এখানে নাই। বুঝো কথাটা। এখন কথা হচ্ছে আমি যদি লেফট হ্যান্ড সাইড ধরে ম্যাথটা করি, সাপোজ আমি লেফট হ্যান্ড সাইড লিখলাম, এখানে কার মান বসাবো? x এর মান যদি বসাই দাও তাহলে x এর মান হবে 4ab divided by a plus b plus 2a। এখানেও যদি x এর মান বসাই দাও 4ab a plus b minus 2a প্লাস, এখানেও যদি x এর মান বসাও, এরপরে লসাগু করবা, গুণ করে উল্টাই দিবা, কাটাকাটি করবা, আলটিমেটলি লাস্ট অ্যান্সার 2 আসবে। এটা হয়, এটা আমি করাইছি। কিন্তু তোমাদের উদাহরণের অনুরূপ করায় এটা আরেকটু সহজে করা যায়, মান না বসিয়ে আরেকটু সহজে করা যায়। কিভাবে করা যাবে? তাহলে দেখো, আমরা যেহেতু যোজন বিয়োজন এই প্রবলেমগুলো দেখে আসলাম, তাহলে ওই মেথডটা এখানে একটু কাজে লাগানো যাক। এখানে উভয় পক্ষকে যেহেতু x এর নিচে 2a আনতে হবে, তাহলে উভয় পক্ষকে আমি 2a দ্বারা ভাগ করে দিলাম, ইকুয়াল টু 4ab, এটাকেও ভাগ করলাম 2a দ্বারা, আগে থেকেই ছিল a প্লাস b। 2a দ্বারা ভাগ করা মানে কি, a প্লাস b এর সাথে 2a গুণ হবে। আচ্ছা, যদি গুণ হয় তাহলে পরে কি হবে, x ডিভাইডেড বাই 2a ইকুয়াল টু 2 দ্বারা 4 কে কাটলে 2a এবং a কেটে দাও, উপরে থাকে 2b, নিচে থাকে a প্লাস b। এবার দেখো তো x প্লাস 2a x মাইনাস 2a আনতে হবে, তার মানে যোজন বিয়োজন করলে মিলে যাচ্ছে। তাহলে এত বা x প্লাস 2a x minus 2a equal to 2b plus a plus b divided by 2b minus a minus b। সাইড নোট দিবা, কি করছি, যোজন বিয়োজন করে সম্পূর্ণটা সাইড নোট দিয়ে দিবা। ওকে, এখন আসো যোগ বিয়োগ করলে এখানে কিছু একটা পাবো, এত বা x plus 2a x minus 2a equal to, দেখো তো 3b আর b যোগ করলে আমি কত পাই, 2b এবং b যোগ করলে 3b প্লাস a, এখানে 2b থেকে b চলে গেলে থাকে শুধু b মাইনাস a। এটাকে দাও তুমি সমীকরণ 1। আবার আমি এবার x এর নিচে b আনতে চাই, যাতে যোজন বিয়োজন করলে x প্লাস 2b এবং x মাইনাস 2b পাওয়া যায়। সেই ক্ষেত্রে যেটা দেওয়া আছে সেটা আবার লিখতে হবে, x ইকুয়াল টু 4ab ডিভাইডেড বাই a প্লাস b, অথবা x ডিভাইডেড বাই 2b ইকুয়াল টু 2b দ্বারা ভাগ করলে, 2 দ্বারা 4 কে ভাগ করলে থাকবে 2, b এবং b কাটা গেলে থাকবে a, আর নিচে কি থাকবে, a প্লাস b। তাহলে 2b দ্বারা ভাগ, যেহেতু এখানে ভাগ করে দেখাইলাম না, এই জন্য সাইড নোট দিয়ে দিলাম। এইবার সাইডে চলে আসো, বা এখন কি করব, যোজন বিয়োজন করো। তাহলে x প্লাস 2b ডিভাইডেড বাই x মাইনাস 2b ইকুয়াল টু 2a এর সাথে যোগ হবে a প্লাস b, আর এখানে 2a এর সাথে বিয়োগ হবে হচ্ছে a মাইনাস a, বিয়োজন করলে যেটা b এর আগেও মাইনাস, বিয়োগ করলে সবগুলোর চিহ্ন চেঞ্জ হয়ে যায়, a মাইনাস b। অথবা তাহলে x প্লাস 2b x minus 2b equal to 3a plus b, এখানে হয় হচ্ছে a minus b, এটার নাম দিলাম সমীকরণ 2।
এবার দেখো এইটা এবং এটার মান আমি বের করে ফেলছি, x প্লাস টু এ ডিভাইডেড বাই এক্স মাইনাস টু এ, এটার মান বের করলাম সমীকরণ 1 এ, এবং এখানে x প্লাস টু বি এক্স মাইনাস টু বি সমীকরণ 2 এ মান বের করলাম। এদের মাঝখানে কি চিহ্ন আছে? যোগ চিহ্ন আছে। তাহলে স্বাভাবিকভাবে এখন তুমি কি করবা? 1 ও 2 নং যোগ করব, এটাই তো স্বাভাবিকভাবে করি, তাই না? 1 ও 2 নং যোগ করে, তাহলে যোগ করলে দেখো বাম সাইড মিলে গেল, x প্লাস টু এ এক্স মাইনাস টু এ, এর সাথে যোগ করব এক্স প্লাস টু বি ডিভাইডেড বাই এক্স মাইনাস টু বি। বাম সাইডের সাথে বাম সাইড যোগ হইলে ডান সাইডের সাথে ডান সাইডও যোগ হয়। তাহলে এখানে কি আছে দেখো তো, থ্রি বি প্লাস এ, থ্রি বি প্লাস এ ডিভাইডেড বাই বি মাইনাস এ, এখানে প্লাস থ্রি এ প্লাস বি ডিভাইডেড বাই এ মাইনাস বি। যেহেতু বাম সাইড মিলে গেছে, তাহলে বাম সাইডের আর কোনো কাজ নাই। ডান সাইডটাকে যদি একটু লসাগু করি, লসাগু করে আমি যদি 2 আনতে পারি, তাহলে লেফট সাইড সমান রাইট সাইড মিলে গেল। তাহলে ইকুয়াল টু লসাগু করো বি মাইনাস এ, এ মাইনাস বি, লসাগুটা একটু ঝামেলা হয় না? আমি যদি একটা মাইনাস কমন নেই, তাহলে এইটাকেও বি মাইনাস এ লিখতে পারি, তাহলে মিলে যাবে, লসাগুটা সুবিধা হবে। তাহলে দেখো থ্রি বি প্লাস এ বি মাইনাস এ, নিলাম একটা মাইনাস কমন, তাহলে এটা হয়ে গেল বি মাইনাস এ, উপরে থ্রি এ প্লাস বি। এখন তোমার জন্য লসাগু সহজ হয়ে গেছে। তাহলে দেখো বি মাইনাস এ যদি লসাগু হয়, বি মাইনাস এ কাটা থাকবে কত? থ্রি বি প্লাস এ, বি মাইনাস এ কাটা থাকবে হচ্ছে মাইনাস থ্রি এ মাইনাস বি ইকুয়াল টু, তাহলে দেখো থ্রি বি থেকে একটা বি চলে গেলে দুইটা বি থাকে, থাকে টু বি, মাইনাস থ্রি এ থেকে একটাই চলে গেলে থাকে মাইনাস এ টু এ ডিভাইডেড বাই বি মাইনাস এ, দেখা যাবে। এবার দেখো এই লাইনটা এই দিক থেকে এই দিকে নিয়ে আসো, উপরে যদি তুমি বি কমন নাও, তাহলে বি মাইনাস এ ডিভাইডেড বাই বি মাইনাস এ, এই বি মাইনাস এ কে কেটে দাও, ইকুয়াল টু টু। দেখো মিলে গেছে, কথা কি বোঝাতে পারছি? এখন এখানে সমীকরণ 1 ও 2 নং তুমি যোগ করছো, তুমি তো এমনও করতে পারতা, লেফট সাইড তুলতা, লেফট হ্যান্ড সাইডে তুমি সমীকরণ 1 নং থেকে x প্লাস টু এ এক্স মাইনাস টু এর মান বসাইতা, এবং সমীকরণ 2 নং থেকে x প্লাস টু বি ডিভাইডেড বাই এক্স মাইনাস টু বি এর মানটা বসাই দিতা, পরে যোগ বিয়োগ করলে 2 হইতো, তুমি লিখতে ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, ওইটাও তুমি করতে পারো, অথবা 1 নং এবং 2 নং যোগ করেও তুমি করে ফেলতে পারো। বুঝাইতে পারছি? এটা ছিল 10 নাম্বার, অনেকবার পরীক্ষায় আসা একটা ম্যাথ। এইটা এই যে উদাহরণ 11তে সেম একটা ম্যাথ, এইখানে দেখো 5p আনতে হবে, তাহলে এই ম্যাথটা এইচডব্লিউ করব আমরা। আমি একটু হালকা একটু বুঝাই দিই, দেখো এটা তোলা হয়েছে কিনা। তাহলে এটা মুছে দেই, এই অংশ মুছে দিলাম। দেখো x ইকুয়াল টু 10p কিউ ডিভাইডেড বাই p প্লাস কিউ, এতবার আমার আনতে হবে 5p, তাহলে উভয় পক্ষকে 5p দ্বারা যদি ভাগ করো, x ডিভাইডেড বাই 5p ইকুয়াল টু 10p কিউ ডিভাইডেড বাই 5p দ্বারা ভাগ করব, তাহলে 5p ইনটু p প্লাস কিউ, এতবা x ডিভাইডেড বাই 5p ইকুয়াল টু 5 দ্বারা 10 কে কাটলে হচ্ছে 2, p কাটা, তার মানে 2q ডিভাইডেড বাই p প্লাস কিউ, যোজন বিয়োজন করলে x প্লাস 5p ডিভাইডেড বাই x মাইনাস 5p ইকুয়াল টু 2p প্লাস p প্লাস q ডিভাইডেড বাই 2p না সরি 2q, 2q প্লাস p প্লাস q, নিচে থাকবে হচ্ছে 2q মাইনাস p মাইনাস q, যোগ বিয়োগ করে যা হয় সমীকরণ 1 নাম্বার দিবা, এইখানে 5q দ্বারা ভাগ করবা, আর কোনো ঝামেলা আছে? তাহলে এই উদাহরণ 11 নাম্বার এইচডব্লিউ। তাহলে উদাহরণ থেকে 3টা ম্যাথ করলাম, কিন্তু 5 উদাহরণের থেকে 5, 6 এবং উদাহরণ 11, এই 3টা ম্যাথ করে আবার অনুশীলনীতে চলে আসব। অনুশীলনীর 10 আগে আমি 11 বারা করছি, তাহলে পরবর্তী ম্যাথ হচ্ছে অনুশীলনীর 13 নাম্বার ম্যাথ। তাহলে চলো 13 নাম্বার ম্যাথটা আমরা করি।
13 নম্বর। মোটামুটি কি বোরিং লাগতেছে? আমাদের 1 ঘন্টার উপরে ক্লাস চলে গেছে, আমরা মোটামুটি 3টা টাইপ দেখছি। 3টা টাইপের মধ্যে প্রথম হচ্ছে ম্যাথ প্রশ্ন দেয়া ছিল, পিতা পুত্র বা অনুপাত বের করতে বলছে। এরপরে অনুপাত দেয়া ছিল, আমরা কে ধরে নিয়ে ম্যাথ করছি। এরপরে যোজন বিয়োজন করছি। এখন যে ম্যাথগুলো করব সবগুলোই অনুপাত দেয়া থাকবে। 13 থেকে 20 পর্যন্ত মোটামুটি সবগুলা ম্যাথই সেম ক্যাটাগরির। এই পর্যায়ে এসে আবার একটু ধৈর্য ধরতে হবে, একটু মনোযোগ দিতে হবে, তা না হলে ক্লাস লম্বা হচ্ছে, ইটস ওকে, অলমোস্ট 2 ঘন্টার ক্লাস হয়ে যাচ্ছে, কিন্তু সম্পূর্ণ ক্লাস এক সিরিয়ালে একসাথে শেষ করার মতো ধৈর্য থাকতে হবে, তা না তো সিলেবাস শেষ হবে না, রেজাল্টটা ভালো করতে পারবো না, তাই না? আর হচ্ছে পরিশ্রম, পরিশ্রম ছাড়া কখনো রেজাল্ট ভালো হয় না, তুমি যত ব্রিলিয়ান্ট হও না কেন। সো দেখো, মনোযোগ দিতে হবে, কথা না বলে আমি ম্যাথ করতে থাকি। ওকে, এবার এখানে একটা অনুপাত দেয়া আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার ডিভাইডেড বাই b প্লাস c হোল স্কয়ার হলে দেখাও যে a b c ক্রমিক সমানুপাতিক। ক্রমিক সমানুপাতিক কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে a is to b equal to b is to c equal to c is to d equal to d is to e, এইভাবে আসতে থাকলে সেটাকে বলা হচ্ছে ক্রমিক সমানুপাতিক। এবার এটাকে যদি আমি ভগ্নাংশতে কনভার্ট করি তাহলে দেখো তো a বাই b ইকুয়াল টু b বাই c লেখা যায়। এতবার এটাকে যদি b স্কয়ার ইকুয়াল টু ac ক্রস গুণ করি তাহলে দেখো এই তিনটার যে কোনো একটা আনতে পারলেই তো আমি বলতে পারতেছি এটা ক্রমিক সমানুপাতিক। এখন এখানে যেহেতু আমার ভগ্নাংশ আকারে দেয়া আছে, সুতরাং আমি a বাই b ইকুয়াল b বাই c আনতে পারি, অথবা b স্কয়ার ইকুয়াল টু ac যদি আনতে পারি, তাহলেও কি আমি বলতে পারতেছি না ক্রমিক সমানুপাতিক? অর্থাৎ সরাসরি abc ক্রমিক সমানুপাতিক a is to b ইকুয়াল টু b is to c না এনে আমি নিচের যে কোনো একটাও যদি আনতে পারি তাহলে আমি বলতে পারবো যে abc ক্রমিক সমানুপাতিক। তাহলে আসো ক্যালকুলেশন কিভাবে করা যায়। টার্গেট আমাদের এই দিকে আসা, টার্গেট আমাদের b স্কয়ার ইকুয়াল টু ac এই দিকে আসা, এরপরে উল্টা দিকে যাইতে থাকা। তাহলে দেখো চেহারা যাদের মিল তাদের আগে গোছাই, b প্লাস c হোল স্কয়ার কে এই সাইড থেকে উপরে নিয়ে আসলাম, আর নিচে b স্কয়ার প্লাস c স্কয়ার ছিল ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার আগেই আছে, এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার কে এখানে নিচে নিয়ে আসলাম, a স্কয়ার প্লাস b স্কয়ার। এই প্রসেসটার নাম বলা হয় একান্তরকরণ করে। তুমি সাইড নোট দিতে পারো, একান্তরকরণ করে, এখানে ছোট করে সাইড নোট দিয়ে দাও। এতবা এবার দেখো যোজন বিয়োজন করে লাভ নাই, কারণ উপরে সূত্র না ফালাইলে যোজন বিয়োজন করে কিছু হবে না। তাহলে আমি একটু সূত্র বসাই দিই, b স্কয়ার প্লাস 2bc প্লাস c স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। এতবা এবার আসো যোজন বিয়োজন কিছু একটা করব আমরা। দেখো তো আমি চাচ্ছি ছোট করতে, আমি চাচ্ছি ছোট করতে, হরে আমি যদি যোজন করি, আমি যদি যোজন করি তাহলে তো দেখো লবে b স্কয়ার 2bc c স্কয়ার সবাই থাকবে, কোনোটাকেই কাটা যাবে না। এই ক্ষেত্রে আমি শুধু বিয়োজন করব, শুধু যদি বিয়োজন করি তাহলে দেখো লবে b স্কয়ার c স্কয়ার, এখানে a স্কয়ার b স্কয়ার কাটা যায়, অনেক ছোট হয়। কোশ্চেন হচ্ছে এটা কি করা যাবে? অবশ্যই করা যাবে। উভয় পক্ষকে অনুরূপ রাশি দ্বারা ভাগ করা যায়, গুণ করা যায়, যোগ করা যায়, যোজন করা যায়, বিয়োজন করা যায়, তাহলেও মানের পরিবর্তন হয় না। তাহলে এখানে অবশ্যই বিয়োজন করা যাবে। তাহলে শুধু বিয়োজন, তাহলে b স্কয়ার প্লাস 2bc প্লাস c স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস c স্কয়ার, শুধু বিয়োজন। হরে যা আছে b স্কয়ার প্লাস c স্কয়ার কোনো পরিবর্তন নাই। এখানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। সাইড নোট দিয়ে দাও, সাইড নোট কি দিবা? বিয়োজন করে, বিয়োজন করে। ওকে, এতবা এইবার দেখো b স্কয়ার b স্কয়ার c স্কয়ার c স্কয়ার কাটা যাবে, এটা কাটার জন্যই তো আমি বিয়োজন করছি। তাহলে উপরে থাকলো 2bc ডিভাইডেড বাই b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু 2ab ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার থাকলো। এইবার আসো এই টু কাটো, এইখানে b আছে এইখানে b আছে, কাটো। কাটলে দেখো কি থাকে, c ডিভাইডেড বাই b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু a ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার থাকলো।
এত বার। এবার একটু ক্রস গুণ করে দাও, ক্রস গুণ করলে এখানে থাকে সি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি ইকুয়াল টু, এই সাইডে ক্রস গুণ করলে এ বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ। একটু চক্রক্রম অনুসারে ক্রস গুণ করলাম, সাইডে চলে যাব। দেখো তো আমি বি স্কোয়ার ইকুয়াল টু এসি করতে চাই কিনা। তাই যদি চাই, যারা যারা বি স্কোয়ার আছে তাদের এক সাইডে নিয়ে আসো। তাহলে দেখো তো বাম সাইডে আছে বি স্কোয়ারের সাথে সি, এই যে এ বি স্কোয়ার এটা বাম সাইডে নিয়ে আসলে মাইনাস এ বি স্কোয়ার ইকুয়াল টু ডান সাইডে আছে সি স্কোয়ার এ, আর এই যে এখানে সি এ স্কোয়ার এটা সাইড চেঞ্জ করে দাও মাইনাস সি এ স্কোয়ার এত বা। এইবার বি স্কোয়ার কমন নিলে এখানে কি থাকে সি মাইনাস এ ইকুয়াল টু, এইখানে দেখো সি এ কমন নিলে একটা সি থাকে মাইনাস এ থাকে, উভয় পক্ষে সি মাইনাস এ কাটো, তাইলে দেখো তো বি স্কোয়ার ইকুয়াল টু সি এ থাকে কিনা। তাহলে এই লাইনে যেহেতু আসতে পারছি তাহলে এ বাই বি ইকুয়াল টু বি বাই সি লাইনেও যাইতে পারবো। কিভাবে যাই দেখো, এই বি স্কোয়ার কে লেখা যাবে বি ইন্টু বি ইকুয়াল টু সি এ। এত আমার বি এর নিচে কি আনতে হবে, সি আনতে হবে, বি এর নিচে সি আনতে হবে এবং একটা বি কাটতে হবে। তাহলে একটা বি কাটার জন্য একটা বি দ্বারা ভাগ, একটা সি দ্বারা ভাগ, কারণ বি এর নিচে সি আনতে চাই। তাহলে উভয় পক্ষে তো সেম কাজই করতে হবে, এখানেও বি সি দ্বারা ভাগ করতে হবে সি এ, যে কোনো একটা দ্বারা মিলাইলেই হয়। অথবা তুমি এর নিচে কি আনতে হবে, বি আনতে হবে। তাহলে এই যে এখানে কি বি আছে, বি নাই, এই জন্য বি দ্বারা ভাগ করলাম, আবার এই যে সি কাটা দরকার, তুমি যে কোনো এক সাইড থেকে মিলাও। মিলানোর পরে এই যে দেখো এখন কি থাকে, বি বি কাটা গেলে এইখানে থাকে একটা বি বাই সি ইকুয়াল টু এইখানে সি সি কাটা গেলে এ বাই বি। অতএব এ বাই বি ইকুয়াল বি বাই সি বা এ ইস টু বি ইকুয়াল বি ইস টু সি। সুতরাং এ বি সি ক্রমিক সমানুপাতিক। এখন লেখা দিলেই অ্যান্সার শেষ। বুঝতে পারছো? 14 নাম্বার। এখন শুধু কাউন্টডাউন করতে থাকবা, আমরা কত তাড়াতাড়ি 20 এর কাছে যাইতে পারি দেখো। একটা দুইটা তিনটা, এই তিনটা অনুপাত পরস্পর সমান হলে তোমাকে এইটা প্রমাণ করতে হবে যে এই তিনটাও সমান। অর্থাৎ অনুপাত মানে কি জানো, এটা দেখাইছি মনে হয়, 9 কে 3 দ্বারা ভাগ করলে, 27 কে 9 দ্বারা ভাগ করলে, 81 কে যদি আমি 27 দ্বারা ভাগ করি তাহলে আমি কি লিখতে পারি দেখো তো। 9 কে 3 দ্বারা ভাগ করলে কত হয়, 3 3 3 9, 9 দ্বারা 27 কে ভাগ করলেও 3, 27 দ্বারা 81 কে ভাগ করলেও 3। তার মানে এই সবগুলা রাশির একটা কমন ভাগফল আছে, সেই ভাগফলটা কত, 3। এখন যখন হচ্ছে এই যে x ডিভাইডেড বাই b প্লাস c এই বিষয়টা আছে, x ডিভাইডেড বাই b প্লাস c ইকুয়াল y ডিভাইডেড বাই c প্লাস a ইকুয়াল z ডিভাইডেড বাই a প্লাস b, এই তিনটা যখন আছে তখন তাদের ভাগফল 3 হবে কিনা এটা তো আমি জানি না, যেহেতু এগুলো বীজগণিতিক রাশি। তাহলে আমি ধরে নিব কি, কে। তো এই কথাটা ধরতে হয় যে ধরি সাধারণ অনুপাত হচ্ছে কে। সাধারণ অনুপাত মানে কি, সবগুলোর একটা সাধারণ ভাগফল, এটা হবে কে। ওকে, যদি তাই হয় এখান থেকে আমি এক্স ওয়াই জেড এর মান বের করব, মান বের করে যে এখানে আমি বসাবো, বসানোর পরে এটার ভাগফল যা পাবো, এটার ভাগফল তাই পাই কিনা, এটার ভাগফলও তাই পাই কিনা, এটা আমি একটু করে দেখবো। যদি পাই তাহলে তো এই তিনটা পরস্পর সমান হয়ে গেল। সাপোজ এটার ভাগফল মনে করো যে এক্স, বা এটার ভাগফল কিছু একটা, এটার ভাগফল মনে করো গরু, এটার ভাগফল গরু, এটার ভাগফল গরু, তার মানে এই তিনটা পরস্পর সমান। তাহলে এক্স ওয়াই জেড এর মান বের করো। অতএব দেখো তো এক্স ডিভাইডেড বাই বি প্লাস সি ইকুয়াল টু কে, এত বা এক্স ইকুয়াল টু গুণ করে দাও বি কে প্লাস সি কে। অনুরূপ 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 ভাবে তুমি ওয়াই এর মান বের করতে পারো। ওয়াই ইকুয়াল টু কত হবে, কে এর সাথে গুণ হয়ে যাবে সি কে প্লাস এ কে, এবং জেড ইকুয়াল টু তুমি পেয়ে যাচ্ছ এ কে প্লাস বি কে। এই তিনটা কথা কি বোঝানো গেল? এখন আমি যদি এই রাশি তিনটা লিখি, প্রত্যেকটা রাশির নিচে এক্স ওয়াই জেড এর মান যদি বসাই, তাহলে এইখানে দেখো একটা থেকে দুইটা, তার মানে তিনটা থেকে 6টা রাশি আসবে। এখানে 6টা, এখানে 6টা, এখানে 6টা, মোট 18টা রাশি এক লাইনে লেখা যাবে না, লাইনটা অনেক বড় হবে। সুতরাং আমি একবারে না করে একটা একটা করে করি, তুমিও তাই করবা। তাহলে লিখবা প্রথম রাশি,
প্রথম রাশি কি আছে, a ডিভাইডেড বাই y প্লাস জেড মাইনাস এক্স ইকুয়াল টু a ডিভাইডেড বাই y এর মান কত পাইছো, এই যে লিখে দাও ck প্লাস ak, ck প্লাস ak। এবার দেখো z এর মান কি পাইছো, প্লাস ak প্লাস bk, z এর মান পাইছি। এবার দেখো মাইনাস এক্স এর মানটা মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস বিকে প্লাসে মাইনাসে মাইনাস সিকে ইকুয়াল টু মাইনাস যেহেতু হয়েছে এখানে ঘটনা এই দেখো প্লাস বিকে মাইনাস বিকে প্লাস সিকে মাইনাস সিকে কাইটা দিব, কাইটা দিলে দেখো উপরে থাকে এ নিচে থাকে 2ak ইকুয়াল টু এ এ কাটলে তুমি পাবা 1 ডিভাইডেড বাই 2k। দেখো দেখা যায় কিনা, 1 ডিভাইডেড বাই 2k এটা থাকলো প্রথম রাশি। তাহলে আমি দ্বিতীয় রাশির ভাগফলটাও দেখব 1 ডিভাইডেড বাই 2k হয় কিনা। তাহলে লেখো দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি কত, b ডিভাইডেড বাই z প্লাস x মাইনাস y ইকুয়াল টু b ডিভাইডেড বাই, আবার দেখে দেখে মান বসাও, z এর মান ak প্লাস bk প্লাস x এর মান bk প্লাস ck মাইনাস y এর মান, y এর মান হচ্ছে মাইনাস, তার মানে যেগুলো চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, তাহলে মাইনাস ck মাইনাস ak। তাহলে অবশ্যই কাটাকাটি করা যাবে, যার সাথে যারে কাটা যায় সেটা কাটা দাও, প্লাস ck মাইনাস ck ইকুয়াল টু b ডিভাইডেড বাই 2bk। তাহলে b b কাটা যাচ্ছে 1 ডিভাইডেড বাই 2k। দেখো এই ভাগফল আর এই ভাগফল মিলে গেছে। তাহলে তৃতীয় রাশিও তুমি কি পাবা, তৃতীয় রাশিতে আলটিমেটলি লাস্টে তুমি কি পাবা জানো, যেমন এখানে b ছিল নিচে 2bk পাইছো, এখানে a ছিল নিচে 2ak পাইছো, এখানে c আছে নিচে 2ck পাবা, বাকি সব কাটা যাবে, পরে c কাটলে আলটিমেটলি তুমি একটা সময় কি পাবা, c এবং c যদি কেটে দাও তাহলে তুমি পাবা 1 ডিভাইডেড বাই 2k। তাহলে দেখো এই যে ভাগফল তিনটা সমান, সুতরাং অনুপাত তিনটা সমান। এই ছিল 14, চলো 15, এখন শুধু কাণ্ড। 15 নম্বর ম্যাথটার ঘটনা দেখো কি, অ্যাজ ইউজুয়াল এই তিনটা সমান হলে এই তিনটাকে কে ধরবো, প্রমাণ করতে বলছে x বাই a y বাই b z বাই c। দেখি x y z এর মান বের করতে পারি কিনা, মান বের করে প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশি এইভাবেও হতে পারে। একটু ধরা যাক, ধরি ধরি এই যে এইখানে আমি একটু ধরে ফেলি, এইখানেই ধরে ফেলি, একটু টাইম সেভ হবে, ধরি যেটা দেওয়া আছে এটার মধ্যে লিখে ফেলবো, ধরি এটা সমান সমান k। অতএব তুমি কি লিখতে পারো, bz মাইনাস cy ডিভাইডেড বাই a ইকুয়াল টু k লিখতে পারো, ক্রস গুণ করলে bz মাইনাস cy ইকুয়াল টু a k। এখন দেখো এইখান থেকে না y এর মান বের করা যায় না z এর মান বের করা যায়, এরা কিন্তু একটা চক্র অনুপাতে আছে। দেখো z y x z y x, আর এখানে দেখো x y z x বাই a y বাই b z বাই c। যদিও এখানে চক্রক্রমটা কাজে লাগে না, চক্রক্রম দিয়ে কোনো বেনিফিট পাওয়া যায় না, যেটা আমরা হায়ার ম্যাথের দ্বিতীয় চ্যাপ্টারে পাই। আচ্ছা, যেহেতু এখান থেকে x y z এর মান বের করা যায় না, সুতরাং k এর মান বের করার ব্যবস্থা করতে হবে। x y z এর মান বের করতে পারলে আমি এখানে বসাই দিয়ে ট্রাই করতাম, প্রথম রাশি দ্বিতীয় রাশি বের করা যাচ্ছে না, তাহলে আমি সাধারণ অনুপাত যাকে ধরে নিছি এই k এর মানটাকে বের করার চেষ্টা করব, পরে আমি ওইটা দেখাইতে পারবো। দেখো এত অনুরূপ ভাবে বাকি দুইটা কি হবে, অনুরূপ ভাবে, অনুরূপ ভাবে কি হবে, cx minus az equal to b into k, that means bk সমীকরণ 2, এবং ay minus bx equal to ck সমীকরণ 3। এই হচ্ছে তিনটা সমীকরণ। এই তিনটা সমীকরণকে এখন হালকা করে একটু ক্যালকুলেশন করে কে এর মান বের করব। হালকা ক্যালকুলেশন বলতে কি, দেখো তো বাম সাইডকে যদি আমি যোগ করে দেই, সমীকরণ 1 2 3 কে যদি আমি যোগ করে দেই, তাহলে এইখানে আছে এই যে তিনটা সমীকরণ, তিনটা সমীকরণকে আমি তিনটা বক্সের মধ্যে নিই। এই দেখো একটা সমীকরণ, এই হচ্ছে 2 নাম্বার সমীকরণ, এই হচ্ছে 3 নাম্বার সমীকরণ। এখন
এক নাম্বার সমীকরণে বি এর সাথে আছে জেড, বি জেড। 2 নাম্বার সমীকরণে আছে এর সাথে জেড, অর্থাৎ এ জেড। তাহলে যোগ বিয়োগ যাই করি, কাটাকাটি কিন্তু যাচ্ছে না। কাটাকাটি না গেলে কে এর মান বের করাটা ততটাই জটিল হবে, অনেক বড় একটা রাশি আসবে। আমি একটু অপনয়ন সিস্টেম করতে চাই। তাহলে দেখো কি করব। 1 নং সমীকরণে বি জেড এর সাথে যদি আমি এ গুণ করে দেই তাহলে এ জেড পাবো। আর 2 নং সমীকরণে তাহলে এটা হয়ে যাবে এ বি জেড। আর 2 নং সমীকরণকে যদি বি দ্বারা গুণ করি তাহলে এখানে এ বি জেড পাবো। একটা প্লাসের এ বি জেড, একটা মাইনাসের এ বি জেড। এ বি জেড কাটা যাবে। তাহলে লেখো 1 নং কে গুণ করব এ দ্বারা, 2 নং কে গুণ করব বি দ্বারা। এবার 3 নং কে কি দ্বারা গুণ করব, আরেকটা যে বাকি আছে সি দ্বারা গুণ করব। কথা হচ্ছে বুঝলাম কি করে চক্রক্রম আছে, এটা একটা সিস্টেম। আরেকটা সিস্টেম হচ্ছে দেখো, এই যে এখানে সি এর সাথে ওয়াই আছে আর এখানে এর সাথে ওয়াই আছে, তাহলে 1 নং কে যদি এ দ্বারা গুণ করি তাহলে এ সি ওয়াই হয়, এক কে এ দ্বারা গুণ করতেই আছে। 3 নং কে এ সি, সি আনার জন্য 3 নং কে সি দ্বারাই গুণ করতে হয়। 1 গুণন এ, 2 গুণন বি, 3 গুণন সি করে যোগ করি। তাহলে গুণন করলে কত হবে, 1 নং কে এ দ্বারা খুব কেয়ারফুলি গুণ করবা, এ বি জেড মাইনাস সি এ ওয়াই ইকুয়াল এ স্কয়ার কে। 2 নম্বরকে কি দ্বারা গুণ করতেছে, বি দ্বারা, তাহলে বি সি এক্স মাইনাস এ বি জেড ইকুয়াল বি স্কয়ার কে। 3 নম্বরকে গুণ করতেছি সি দ্বারা, তাহলে সি এ ওয়াই মাইনাস বি সি এক্স ইকুয়াল টু সি স্কয়ার কে। এরপরে এদেরকে যদি আমি যোগ করে দেই, যোগ করলে দেখো এই যে প্লাসের এ বি জেড মাইনাসের এ বি জেড কেটে দিলাম। এই যে মাইনাসের সি এ ওয়াই প্লাসের সি এ ওয়াই কাটা গেল, বিসিএক্স প্লাসের মাইনাসের বিসিএক্স কাটা গেল। তাহলে আলটিমেটলি বাম সাইডে থাকলো হচ্ছে 0 ইকুয়াল টু ডান সাইডে কি থাকলো, একদম যদি কে কমন নিয়ে নাও, কে কমন নিয়ে নিলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার থাকলো। এখন একাধিক বর্গ রাশির যোগফল তো কখনোই ঋণাত্মক হতে পারে না, সুতরাং এটা এই সাইডে এসে ভাগ হয়ে যাবে। ভাগ হইলে কে ইকুয়াল টু কত পাইলাম, 0 পাইলাম। এই দেখো ঘটনা কিন্তু ঘটে গেছে, কে এর মান কত পাইছি, 0 পাইছি। এখন এইখানে তো কে এর মান বসানোর সুযোগ নাই, তাহলে 1 নং 2 নং 3 নং সমীকরণে যেখানে যেখানে কে আছে সেখানে একটু কে এর মান বসিয়ে এরপরে দেখো আমি যেটা আনতে পারবো, 1 নং এ কে এর মান বসিয়ে, 1 নং এ কে এর মান বসিয়ে, তাহলে 1 নং কত, বি জেড মাইনাস সি ওয়াই ইকুয়াল টু এ ইন্টু কে এর মান 0। কে এর মান 0 মানে কি ডান সাইড পুরাটাই 0, তাহলে কি লেখা যায় বি জেড ইকুয়াল টু সি ওয়াই। এত বাহ, দেখো তো জেড এর নিচে সি আছে, ওয়াই এর নিচে বি আছে, তাহলে জেড ডিভাইডেড বাই সি একান্তরকরণ, ওয়াই ডিভাইডেড বাই বি। তার মানে লাস্টের অংশ আমি মিলাইতে পারছি। এবার কোনোভাবে যদি আমি প্রথম অংশ মিলাইতে পারি তাহলে তো আমার কাজ হয়ে যায়। তাহলে 2 নং এ কে ইকুয়াল টু 0 বসিয়ে, 2 নং এ যদি 0 বসাও তাহলে কত হয় দেখো তো, সি এক্স মাইনাস এ জেড ইকুয়াল 0, এত বা কে ইন্টু 0 বা বি ইন্টু 0। ওকে, তাহলে সি এক্স ইকুয়াল টু এ জেড, এত বা এক্স বাই এ ইকুয়াল টু জেড বাই সি। এইবার এই দুইটা সম্পর্ক আমরা পাইছি, এই দুইটা সম্পর্ক কম্পেয়ার করো। এক্স বাই এ এটা কার সমান, জেড বাই সি এর সমান, জেড বাই সি আবার ওয়াই বাই বি এর সমান, তাহলে লেখা যায় ওয়াই বাই বি ইকুয়াল জেড বাই সি। এই তিনটা পরস্পর সমান, প্রমাণ করতে বলছে, প্রুফ। বুঝাইতে পারলাম কিনা দেখো 15 নম্বর, আর বেশি নাই, আমার তো 4টা ম্যাথ আছে। নাম্বার 16, একটা রাশি দেয়া আছে এবিসি নট ইকুয়াল 0, লাইনটা গুরুত্বপূর্ণ। এবিসি যদি 0 না হয় তাহলে আমি এবিসি দ্বারা উভয় পক্ষকে ভাগ করতে পারবো বা কাটাকাটি করতে পারবো। আর এ প্লাস বি প্লাস এই তিনটার যোগফল যদি 0 হয় তাহলে এই কাজটা করা যাবে না। এটার মানে এটাই, প্রমাণ করো যে এ বি সি এই তিনটা পরস্পর সমান। এখন এটাকে যে কে ধরে নিব, কে ধরে নিয়ে কার মান বের করব, কারো মান বের করার সুযোগ নাই। সো এটাই ক্যালকুলেশন করব, যোজন বিয়োজন কিছু একটা করে ছোট করে প্রমাণ করে দিব যে এ সমান বি সমান সি। তাহলে এই যে যেটা দেওয়া আছে এখান থেকে কাজ শুরু,
দেওয়া আছে থেকে কাজ শুরু এতবার। এবার দেখো তো যে রাশিটা উপরে আছে ওই রাশিটাই নিচে, দেখো চক্রক্রম a প্লাস বি, নিচে আছে a প্লাস বি, উপরে b প্লাস সি, নিচে b প্লাস সি, উপরে c প্লাস এ, নিচে c প্লাস এ। যদি বিয়োজন করি তাহলে এটা কাটা যাবে না, কাটা গেলে রাশিটা একদম ছোট হয়ে যাবে। তাহলে আসো বিয়োজন করে দেই। a প্লাস বি মাইনাস সি মাইনাস এ মাইনাস বি, হরে কোনো চেঞ্জ নাই, a প্লাস বি ইকুয়াল টু বি প্লাস সি মাইনাস এ মাইনাস বি মাইনাস সি ডিভাইডেড বাই বি প্লাস সি, সি প্লাস এ মাইনাস বি মাইনাস সি মাইনাস এ ডিভাইডেড বাই সি প্লাস এ। অবশ্যই সাইড নোট, বিয়োজন শুধু বিয়োজন করা যায়, এর আগেও আমরা একটা ম্যাথ শুধু বিয়োজন করে করছি। তাহলে প্লাস এ মাইনাস এ প্লাস বি মাইনাস বি কাটা গেল, কাটা গেলে থাকে হচ্ছে মাইনাস সি ডিভাইডেড বাই এ প্লাস বি ইকুয়াল টু মাইনাস এ ডিভাইডেড বাই বি প্লাস সি ইকুয়াল টু মাইনাস সি ডিভাইডেড বাই সি প্লাস এ। উভয় পক্ষে মাইনাস ভ্যানিশ, তিনটা পক্ষ আছে, তিনটা পক্ষকেই মাইনাস দ্বারা গুণ করে দিছি। এইবার দেখো যেখানে উপরে সি আছে নিচে আছে এ প্লাস বি, আর উপরে এ থাকলে নিচে আছে বি প্লাস সি, উপরে সি নিচে সি প্লাস এ, উপরে সি নিচে এ, না না উপরে এ, এখানে ভুল হয়েছে ভুল হয়েছে ভুল হয়েছে, সি প্লাস এ আছে নাই বি, তাহলে এখানে লিখতে হবে বি। দেখছো চক্রক্রম, বুঝলে তুমি ভুল ধরতে পারবা। ওকে, এখন দেখো তো আমি যদি এরকম করতে পারি এ প্লাস বি প্লাস সি যদি মিলাইতে পারি তাহলে উভয় পক্ষ থেকে এ প্লাস বি প্লাস সি কাইটা দিতে পারি। এবার হরে যদি যোজন করতে পারি তাহলে হরে যোজন করলে আমার এ প্লাস বি প্লাস সি উভয় পক্ষ থেকে কাটা যায়, হরে যোজন করলে এ প্লাস বি প্লাস সি উভয় পক্ষ থেকে কাটা যায়। তাহলে সি ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি এইভাবে লেখা যায়। কিন্তু এই হরে যোজন করে দিলেই হয়ে যায়, এখানেও হরে যোজন, এখানে সাইড নোট দিবা হরে যোজন, কিন্তু এটা করা যায় না কারণ যোজন বা বিয়োজন যেটাই করি এখানে লবের সাথেই করতে হয়। এর জন্য আমরা আগে একটু ব্যস্তকরণ করে নিতে হবে। অনেকেই ভাববা হরে করে দেই, ওটা করা যাবে না। বি প্লাস সি বাই এ ইকুয়াল টু সি প্লাস এ ডিভাইডেড বাই বি। সাইড নোট ব্যস্তকরণ। এখন শুধু তুমি যোজন করো, যোজন করলে কি হবে এ প্লাস বি, এর সাথে হর যোগ হয়ে যাবে, যোজন মানে যোগ, বি প্লাস সি ডিভাইডেড প্লাস এ ডিভাইডেড বাই এ ইকুয়াল টু সি প্লাস এ, এর সাথে যোগ হবে বি ডিভাইডেড বাই বি। এই যে হরটা লবের সাথে যোগ হলো, সাইড নোট শুধু যোজন করে, শুধু যোজন করে, যোজন করছি। এবার দেখো তো এ প্লাস বি প্লাস সি যেহেতু জিরো না, তাহলে এই তিনটা পক্ষকেই এ প্লাস বি প্লাস সি কাটটা দেওয়া যায়, কাটটা দিলে প্রত্যেক পক্ষে কি থাকে ওয়ান থাকে। যদি ওয়ান থাকে তাহলে ওয়ান বাই সি ইকুয়াল ওয়ান বাই এ ইকুয়াল ওয়ান বাই বি। আবার ব্যস্তকরণ করো তো, সি ইকুয়াল এ ইকুয়াল বি, ব্যস্তকরণ। ব্যস্তকরণ মানে কি? ব্যস্তকরণ মানে হচ্ছে মাথা নিচে নামাই দেবা পা উপরে উঠাই দেবা, শেষ। দেখো তো প্রমাণিত হয়েছে না? পরের লাইনে একটু গোছায় লেখা দাও। নেক্সট দেখো 17, একটা দুইটা তিনটা রাশি দেওয়া আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড নট ইকুয়াল টু জিরো, তার মানে এটা দিয়ে কাটাকাটি করা যাবে। দেখাও যে প্রতিটি অনুপাত ওয়ান ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি। প্রতিটি অনুপাত মানে কি? এই তিনটা সমান সমান কি ধরা যায়? কে। আমি একবারে লিখে ফেললাম ধরি এই তিনটা সমান সমান কে, তার মানে এই তিনটা অনুপাতের সাধারণ রাশি হচ্ছে কে। আমি যদি কে এর মান বের করতে পারি যে কে এর মান হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি, তার মানে প্রতিটি অনুপাত সমান। দ্যাট মিন্স আমাকে কে এর মান বের করতে বলছে। তো খুবই সিম্পল, কিভাবে? এখানে ওই যে প্রথম কাজ x ডিভাইডেড বাই এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি, এটা সমান সমান কে এতবার। তুমি লিখতে পারো x ইকুয়াল টু, কেটাকে রেখে দিলাম, এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি। কে কে আমি গুণ করলাম না কারণ কে সবার মধ্যেই থাকবে, কে আমি কমন নিয়ে নিব। তাহলে অনুরূপ অনুরূপ ভাবে তুমি লিখতে পারো y ইকুয়াল টু কে ইনটু ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি। তারপরে z ইকুয়াল টু তুমি লিখতে পারো কে ইনটু জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি। এটা হচ্ছে 1 নং, এটা হচ্ছে 2 নং, এটা হচ্ছে 3 নং। যেহেতু কে এর মান বের করবো সুতরাং তিনটা সমীকরণকে সমাধান করতে হবে। সমাধানের সব থেকে সহজ ওয়ে হচ্ছে তুমি যোগ করে ফেলো, 1 যোগ 2 যোগ 3 হতে, কারণ এখানে বিয়োগ করলে কোনোটাই কাটাকাটি যায় না। যোগ করলে বাম সাইড x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু ডান সাইডে একবারে কে কমন নাও, x a প্লাস ওয়াই বি প্লাস জেড সি প্লাস
ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি। এই যে শুধু এগুলো যোগ আকারে লিখবা, জেড এ প্লাস এক্স বি প্লাস জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি যোগ করলাম ইকুয়াল টু এত বা এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু কে ইন্টু, দেখো তো এক্স এর সাথে কয়টা আছে, একটা এক্স এর সাথে এখানে একটা এক্স পাইছি, এক্স এর সাথে এখানে একটা সি পাইছি, এক্স এর সাথে এখানে একটা বি পাইছি। তাহলে আমি কি এই কেটা থাকলো, আমি কি এক্স কমন নিলে লিখতে পারি এ প্লাস বি প্লাস সি। ওয়াই এর সাথে অনুরূপ ভাবে আমি যদি ওয়াই কমন নিই আমি লিখতে পারবো এ প্লাস বি প্লাস সি। আমি যদি জেড কমন নেই তাহলে আমি লিখতে পারবো এ প্লাস বি প্লাস সি। বিশ্বাস হয় না? এই দেখো এই যে জেড সি, এই যে জেড এর সাথে এ, আর জেড কোথায়, জেড কোথায়, এই যে জেড এর সাথে বি, তাহলে জেড কমন নিলে এ প্লাস বি প্লাস সি। সেকেন্ড ব্র্যাকেট শেষ। এবার দেখো তো ব্র্যাকেটের ভিতরে আবার এ প্লাস বি প্লাস সি কমন নেওয়া যায় কিনা, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু কে ইন্টু এ প্লাস বি প্লাস সি যদি কমন নাও তাহলে থাকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। উভয় পক্ষে এক্স প্লাস ওয়াই প্লাস জেড কাটটা দাও, কাটটা দিলে দেখো এই সাইডে থাকে 1, এখানে কাটলে কিন্তু 0 থাকে না, কাটার পরে যে 0 লিখবা সে মাইর খাইবা, তাহলে এখানে থাকে 1 ইকুয়াল টু কে ইন্টু এ প্লাস বি প্লাস সি। অতএব কে ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি। তাহলে দেখাও যে প্রতিটি অনুপাতের মান এত, প্রতিটি অনুপাতকে আমি কে ধরে নিয়েছিলাম, কে ইকুয়াল টু এত, সো আউট। ওকে, আর কত, আর একটু দেখো, চ্যাপ্টার শেষ হচ্ছে, ম্যাথ তত সহজ হচ্ছে, ম্যাথ আরো মজার হচ্ছে। দেখো 3টা রাশি দেয়া আছে, 4টা রাশি দেয়া আছে, প্রমাণ করতে হবে এটা। আচ্ছা এই 4টা রাশি যেহেতু সমান দেওয়া আছে তাহলে আমি কি ধরতে পারি না এই 4টা সমান সমান কে? তাহলে আমি তো যেই লাইনে ধরে ফেলবো, তোমরা জানো, তোমরা কিন্তু নিচের লাইনে লিখবা যে ধরি এত এত এত, এই যে হয় না, এই হয়ের জায়গায় আমি লিখে দেব কে। এখন দেখো তো পি কিউ আর এবং এস এর মান বের করা যায়, যেহেতু মান বের করা যায় তাহলে লেফট সাইডে মান বসালে অ্যান্সার হয়ে যাবে। তাহলে দেখো এখান থেকে কি আমি, অতএব এ প্লাস বি প্লাস সি ইন্টু পি ইন্টু পি ইকুয়াল টু কি লিখতে পারি কে, কারণ এই 4টা সাধারণ অনুপাতকে আমি কে ধরে নিছি। তাহলে আমি কি লিখতে পারি না পি ইকুয়াল টু কে ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি। আর একটু কষ্ট করি, আমার 1 বাই পি এর মান বের করা লাগবে, শুধু পি এর মান বের করে তো লাভ নাই। তাহলে আমি এক কাজ করি 1 বাই পি মানে ব্যস্তকরণ করি, ব্যস্তকরণ করলে এই সাইডে এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই কে পাই। পাচ্ছি কেন ব্যস্তকরণ করলাম, কারণ 1 বাই পি যদি এখানে বসাই পরে গুণ করে আবার উল্টানো লাগতো, ওইখানে এক লাইন বেশি করা লাগতো, সো এইখানে আমি ব্যস্তকরণ করে দিলাম। এবার 1 বাই পি এর মান পাইছি, অনুরূপ ভাবে 1 বাই কিউ এর মান তুমি বের করতে পারো, সবগুলাই পরীক্ষার মধ্যে এটা অনুরূপই দেখবা, অনুরূপ, অনুরূপ 1 ডিভাইডেড বাই কিউ সমান সমান 1 ডিভাইডেড বাই কিউ সমান সমান নিচে চলে আসবে কে, উপরে থাকবে বি প্লাস সি মাইনাস এ। 1 ডিভাইডেড বাই আর ইকুয়াল টু আর এর সাথে কে আছে সি প্লাস এ, তাহলে উপরে থাকবে সি প্লাস এ মাইনাস বি ডিভাইডেড বাই নিচে থাকবে কে। 1 ডিভাইডেড বাই এস ইকুয়াল টু এস এর সাথে এ প্লাস বি মাইনাস সি, উপরে থাকবে এ প্লাস বি মাইনাস সি, আর হরে কে থাকবে কে। বাস মান আমি বের করে ফেলছি। এইবার আসো লেফট সাইড, তাহলে লেফট সাইড ইকুয়াল টু 1 বাই কিউ প্লাস 1 বাই আর প্লাস 1 বাই এস ইকুয়াল টু 1 বাই কিউ, এই যে দেখে দেখে মান বসাবো, 1 বাই কিউ এর মান 1 বাই কিউ পুরাটারই মান আমি জানি, বি প্লাস সি মাইনাস এ ডিভাইডেড বাই কে, কোনো ব্যস্তকরণ করা লাগবে না কারণ এখানে আমি ওইভাবে মান বের করে আসছি। 1 বাই আর, তাহলে এই যে আর এর মান দেখো সি প্লাস এ মাইনাস বি ডিভাইডেড বাই কে প্লাস 1 ডিভাইডেড বাই এস, এই যে এস এর মান এ প্লাস বি মাইনাস সি ডিভাইডেড বাই কে। পাইলাম মানগুলো ইকুয়াল টু সবগুলা লসাগু কে, লসাগু যেহেতু সেম উপরে কোনো কিছু চেঞ্জ হবে না, বি প্লাস সি মাইনাস এ প্লাস সি প্লাস এ মাইনাস বি প্লাস এ প্লাস বি মাইনাস সি। এবার একটা একটা কাটো, এই যে প্লাস বি এর সাথে মাইনাস বি কাটা যায়, এই প্লাস সি এর সাথে এই মাইনাস সি কাটা যায়, এই মাইনাস এর সাথে এই প্লাস এ কাটা যায়, থাকলো কত দেখো তো, উপরে এ থাকলো প্লাসের, একটা বি থাকলো প্লাসের,
একটা সি থাকলো প্লাসের ডিভাইডেড বাই কে। দেখো তো এই মানটা সমান সমান 1/p বসানো যায়? ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শোড। প্রমাণ করতে বলছে, প্রুভড, কাজ শেষ। 18 আর ম্যাথই শেষ। কি ক্যাটাগরির ম্যাথ? তিনটা দেওয়া আছে, মান বসাইতে হবে। এখান থেকে এক্স ওয়াই জেড এর মান বের করে লেফট সাইডে বসাই দিলে কাজ শেষ। এক্স ওয়াই জেড এর মান, এটাকে যদি সমান সমান তুমি কে ধরে নাও একই লাইনে, কে ধরে নিলে এক্স ইকুয়াল টু কত পাবা? কে ডিভাইডেড বাই এল, তাই পাচ্ছ না? কারণ এল এক্স ইকুয়াল টু কে, তাহলে এক্স ইকুয়াল টু কে ডিভাইডেড বাই এল। আচ্ছা, ওয়াই ইকুয়াল টু কত পাবা? কে ডিভাইডেড বাই এম। এবং জেড ইকুয়াল টু কত পাবা? কে ডিভাইডেড বাই এন। তাহলে এই যে একটা দুইটা তিনটা তোমরা সিরিয়াল বাই কইরো, এই যে এইটা প্রমাণ করতে হবে। তাহলে আমি মনে করো লেফট হ্যান্ড সাইড শুরু করে দিলাম। এক্স স্কোয়ার, এক্স এর মান কে বাই এল, তাহলে কে স্কোয়ার ডিভাইডেড বাই এল স্কোয়ার, ডাইরেক্ট লিখে ফেলো একটু। এক্স স্কোয়ার ইকুয়াল টু কে স্কোয়ার ডিভাইডেড বাই এল স্কোয়ার। ওয়াই জেড, ওয়াই জেড, ওয়াই এর মান হচ্ছে কে বাই এম ইন্টু জেড এর মান হচ্ছে কে বাই এন প্লাস ওয়াই স্কোয়ার, কে স্কোয়ার ডিভাইডেড বাই এম স্কোয়ার, এটা হচ্ছে ওয়াই স্কোয়ার। জেড এক্স, জেড এর মান হচ্ছে কে বাই এন ইন্টু এক্স এর মান হচ্ছে কে বাই এল প্লাস জেড স্কোয়ার, জেড স্কোয়ার মানে হচ্ছে কে স্কোয়ার বাই এন স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ওয়াই, কে বাই এল ইন্টু ওয়াই এর মান হচ্ছে কে ডিভাইডেড বাই এম। এই যে মান বসাইলাম, এবার একটা লাইনের ক্যালকুলেশন দেখো, একটা ক্যালকুলেশন। এটা হচ্ছে কে স্কোয়ার ডিভাইডেড বাই এল স্কোয়ার, এখানেও আছে কে স্কোয়ার ডিভাইডেড বাই এম এন, কে স্কোয়ার ডিভাইডেড বাই এম এন ইকুয়াল টু, এখন যদি গুণ করে তুমি উল্টায় দাও তাহলে কি হয় দেখো তো, গুণ করে কে স্কোয়ার বাই এল স্কোয়ার ইন্টু এম এন ডিভাইডেড বাই কে স্কোয়ার। কে স্কোয়ার কাটে গেলে তুমি কি পাও? এম এন বাই এল স্কোয়ার পাও না? দেখো তো, এম এন বাই এল স্কোয়ার প্রথম রাশি মিলছে, প্লাস প্লাস প্লাস, তাহলে দ্বিতীয় রাশিও মিলবে এন এল বাই এম স্কোয়ার। তুমি যদি এটা গুণ করে দাও তাহলে দেখো তো, আমি এক লাইনে গুণ করে দিই, কে স্কোয়ার এম স্কোয়ার ইন্টু উপরে হচ্ছে এন এল, নিচে হচ্ছে কে স্কোয়ার, কে স্কোয়ার কে স্কোয়ার কাটা দাও, দেখো তো এটাই পাও কিনা, এটাই পাও কিনা, এন এল বাই এম স্কোয়ার প্লাস এখানে দেখো কে স্কোয়ার বাই এল স্কোয়ার ইন্টু এল এবং এম গুণ হবে, কিন্তু গুণ করছি যেহেতু আমি ভাগ অবস্থায় ছিল গুণ করে উল্টাই দিছি, নিচে কে স্কোয়ার, এই যে যদি কাইটা দাও তাহলে এখানেও কি পাও? এল এম ডিভাইডেড বাই এন স্কোয়ার। দেখো তো এল এম ডিভাইডেড বাই এন স্কোয়ার মিললো কিনা? লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এগুলো একটু ফাস্ট করাইলেও বোঝা যায়, কারণ এতগুলো ম্যাথ সিরিয়াল মেনটেন করে পড়লাম, তাহলে এগুলো একটু ফাস্ট করাইলে বোঝা যাবে না? এক্স ওয়াই জেড এর মান বসাবো, প্রত্যেকটা ভগ্নাংশ আলাদা আলাদা করে ক্যালকুলেশন করে দাও, কাজ শেষ, মিলে যাবে। 19 কাউন্টডাউনের সর্বশেষ ম্যাথ 20। 20 নাম্বার সর্বশেষ ম্যাথ এবং সব থেকে সহজ ম্যাথ। দেখো এখানে তোমাকে এইটা এইটা দেয়া আছে, এত সমান এত, এখানে তো সাধারণ অনুপাতের কিছু নাই, তোমাকে এটা দেখাইতে বলছে। দুইটা সমীকরণ দেওয়া আছে, এই দুইটা সমীকরণকে সমাধান করে এটা আনতে হবে, এই তো কাজ। তাহলে এক নাম্বার সমীকরণ পি বাই কিউ ইকুয়াল টু এ স্কোয়ার বাই বি স্কোয়ার, এটা দাও সমীকরণ 1। আর এ বাই বি ইকুয়াল টু রুট ওভার এ প্লাস কিউ ডিভাইডেড বাই রুট ওভার এ মাইনাস কিউ, এটা হচ্ছে সমীকরণ 2। মজার কাহিনী দেখো, এইখানে এ স্কোয়ার বাই বি স্কোয়ার আর এইখানে এ বাই বি, সুতরাং 1 নং সমীকরণে 2 নং থেকে মান বসানো যাবে। মান বসাইলে কি দুইটা সমীকরণ একত্রিত হয়ে গেল, পরে কাজ করে ফেলবো। দুইটা সমীকরণ একসাথে কাজ করলে তো হয়ে যায়, অথবা অন্যভাবেও করতে পারো, 2 নংকে যদি বর্গ করে দাও তাহলে এ স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস কিউ ডিভাইডেড বাই এ মাইনাস কিউ, কারণ স্কোয়ার রুটে কাটা যাবে। তখন এই যে বাম সাইডের সাথে বাম সাইড, ডান সাইডের সাথে ডান সাইড তুলনা করে পাই, এটাও করতে পারো, একই তো কথা। লিখি এক হতে পি বাই কিউ ইকুয়াল টু এ স্কোয়ার বাই বি স্কোয়ার,
এত বা পি বাই কিউ ইকুয়াল টু এ বাই বি হোল স্কোয়ার এত বা পি ডিভাইডেড বাই কিউ ইকুয়াল টু এ বাই বি এর মান কত আছে রুট ওভার এ প্লাস কিউ ডিভাইডেড বাই রুট ওভার এ মাইনাস কিউ এর উপরে এই যে স্কোয়ার এই স্কোয়ারটা থাকবে পরে এই স্কোয়ার রুটে কাটা যাবে এত বা পি বাই কিউ ইকুয়াল টু স্কোয়ার রুটে কাটা গেলে এ প্লাস কিউ ডিভাইডেড বাই এ মাইনাস কিউ ক্রস গুণ করলে পি ইন্টু এ মাইনাস কিউ ইকুয়াল টু কিউ ইন্টু এ প্লাস কিউ এত বা দেখো তো ক্রস গুণ করলাম ক্রস গুণ করে লাভ হইল না পি কিউ এবং পি কিউ পি প্লাস কিউ পি মাইনাস কিউ একসাথে থাকবে তার মানে পুরাটা গুণ করে দিতে হবে তাহলে এখানে হবে পি এ মাইনাস পি কিউ ইকুয়াল টু কিউ এ প্লাস কিউ স্কোয়ার কিউ এ প্লাস কিউ স্কোয়ার এবার আসো কিউ গুলাকে একত্র করি পি এ গুলাকে একত্র করি এই হচ্ছে পি এ মাইনাস কিউ এ ইকুয়াল টু কিউ স্কোয়ার প্লাস পি কিউ এতবার এ কমন নিলে পি মাইনাস কিউ ইকুয়াল টু কিউ কমন নিলে কিউ প্লাস পি এবার দেখো তো এই কিউটা নিচে চলে আসলো পি মাইনাস কিউ এর নিচে চলে আসলো কিউ ইকুয়াল টু এটাকে একটু গুছায় লিখতে পারি না পি প্লাস কিউ এটা নিচে চলে গেল এ এটাই তো তোমার কাছে চাইছে যে পি প্লাস কিউ বাই এ ইকুয়াল টু পি মাইনাস কিউ বাই কিউ এইটাই তোমাকে কি করতে বলছে দেখাও যে সৌর দেখাই দাও আলহামদুলিল্লাহ যেভাবে তোমাদের বলছিলাম যে অ্যাট লিস্ট 20টার মতো ম্যাথ করাই দিব কম বেশি করাই ফেলছি এই চ্যাপ্টারের এখন তুমি আবার উদাহরণে ঢুকবা উদাহরণের যে 8 9 10 বাকি ম্যাথগুলো আছে এখন তুমি অটোমেটিক পারবা যেই ধারায় যেইভাবে যখন এইচডব্লিউ দিছি এইভাবে খাতার মধ্যে করে ফেলো ইনশাআল্লাহ এই চ্যাপ্টারে আর কোনো প্রবলেম থাকবে না এই চ্যাপ্টারের সৃজনশীল নিয়ে আরো একটা ছোট ক্লাস চলে আসতে পারে সো ভালো থাকো সুস্থ থাকো শুভকামনা তোমাদের জন্য